আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আমাদের যে ৬ নাম্বার চ্যাপ্টার রসায়নের অর্থাৎ আম যেটা ছিল হচ্ছে মূলের ধারণা এবং রাসায়নিক আম বিক্রিয়া যেই চ্যাপ্টারটা ছিল, সেই রাসায়নিক গণনা আসলে বিক্রিয়া না। তো এই চ্যাপ্টারটারই আজকে পার্ট ৩ পড়াশোনা করব এবং এই পার্ট ৩ এর মধ্যে কতটুকু থাকবে সেটা বলতেছি। সো পার্ট ২ পর্যন্ত আশা করি বুঝতে পারা গেছে। সো আমরা আসলে থ্যাংক ইউ বাদ দিয়ে এখন আমরা বলব আসলে কি তোমাদের সবাইকে ওয়েলকাম, তাই না ভাইয়া? ওয়েলকাম। আমরা শেষ করব হচ্ছে আসলে কি পার্ট ৩। সেই পার্ট ৩ এর মধ্যে আমরা কি পড়বো সেটা যদি একটু তোমাদেরকে বলে দিই আমি। তাহলে প্রথমে যে পার্ট ৩ এর মধ্যে আমরা পড়বো ফার্স্ট অফ অল এই যে এখানে দেওয়াই আছে সে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত জিনিসপাতি, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়া লিখার নিয়ম, হ্যাঁ, সমতার নিয়ম, লিখার নিয়ম পড়বো। তারপরে হচ্ছে সমতাকরণের নিয়ম পড়বো, সমতাকরণের নিয়ম, সমতাকরণের নিয়ম, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের নিয়ম এবং আমরা এই রাসায়নিক বিক্রিয়ার আসলে স্টোইকিওমেট্রি পড়ব। স্টোইকিওমেট্রি মানে রাসায়নিক বিক্রিয়া অনুপাত, এই জিনিসটাও পড়ব, বিক্রিয়া অনুপাত পড়ব। এই তিনটা জিনিস আমরা এই লেকচারের মধ্যে পড়ব। আর পরবর্তীতে যখন আমরা হচ্ছে পার্ট ৪ এর ভিতরে কমপ্লিট করব সেখানে আমরা লিমিটিং বিক্রিয়ক পড়ব। তারপরে হচ্ছে মানে লিমিটিং বিক্রিয়ক এবং তার যাবতীয় যা কিছু গণনা আছে টাইপের সবকিছু সেখানে কমপ্লিট করব। তাহলে আশা করি আমাদের ডান হয়ে যাবে, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি রাসায়নিক বিক্রিয়ার কথাবার্তা নিয়ে। ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে একটা বেসিক কনসেপ্ট দেই যে বিক্রিয়া যে জিনিসটা, এই বিক্রিয়াটা হয় হচ্ছে ভাই দুই টাইপসের। কত ধরনের বলো? দুই ধরনের। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে ভাইয়া কেমিক্যাল রিয়াকশন, বা সেটাকে বলতে পারি তুমি রাসায়নিক বিক্রিয়া। কনসেপ্টটা নাও তাহলে আশা করি বুঝতে পারবা ভালো মতন। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর একটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা, আর আরেকটা সেকেন্ড অপশনটাকে বলা হয় হচ্ছে ভাই নিউক্লিয়ার বিক্রিয়া। কি এটা বলো? নিউক্লিয়ার বিক্রিয়া। এমন। সো আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কিত কোনো কথাবার্তা নাই বা প্রয়োজনও পড়ে না। আমাদেরকে পড়তে হবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তো এই দুইটা জিনিস আসলে কি কি? রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্টটা হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো এক বা একাধিক যৌগ এবং মৌল বিক্রিয়া করার মাধ্যমে অন্যান্য এক বা একাধিক যৌগ বা মৌলে পরিণত হবে এবং এখানে মৌলের নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হবে না। এটার মানে বোঝাচ্ছে ধরো বিক্রিয়ার বাম দিকে যদি কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে তাহলে বিক্রিয়ার ডান দিকেও কার্বন হাইড্রোজেন অক্সিজেনই থাকবে, অন্য কোনো মৌল এসে পড়বে না। মানে ওখানে ধরো বিক্রিয়ার বাম দিকে সোডিয়াম নাই, ডান দিকে সোডিয়াম চলে আসছে, এরকমটা কখনোই সম্ভব না। এটা কার ক্ষেত্রে সম্ভব না ভাইয়া বলো? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা সম্ভব না। মানে বাম দিকে আমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন সম্বলিত যে কোনো যৌগ আছে, যে কোনো যৌগ আছে ধরে নাও, বাম দিকে আমার বিক্রিয়া করার মাধ্যমেও সেই মৌল সম্বলিত যৌগ হবে, সে মৌল সম্বলিত যৌগ হবে। আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই তোমাকে, ধরে নাও আমি হচ্ছে যে মিথেনের সাথে বিক্রিয়া করাচ্ছি, CH4 মিথেন প্লাস অক্সিজেন। এই বিক্রিয়াটা কমপ্লিট করলে এই বিক্রিয়ার থেকে প্রোডাক্ট আমার কি তৈরি হবে ভাই বলো তো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে প্লাস হচ্ছে পানি তৈরি হবে। এটা হবে হচ্ছে এরকম। দেখো বিক্রিয়া আমার সমতা হয়ে আছে, এই বিক্রিয়া সমতাকরণের জন্য আমার এখানে 2 দেওয়া লাগবে। ডান, বিক্রিয়া আমার হয়ে আছে। এখন এখানে দেখো বাম দিকে মিথেন আছে এবং অক্সিজেন আছে, কিন্তু মৌল যদি চিন্তা করি কে কে আছে? কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। ডান দিকে কিন্তু যৌগ আলাদা আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু মিথেন ছিল, এখানে কি মিথেন আছে? যৌগ আলাদা হয়ে গেছে না? কি হয়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। এখানে যেমন অক্সিজেন ছিল, এটা কি এরকম ভাবে আছে? না, কি হয়েছে? পানি হয়ে গেছে। অক্সিজেনও কন্ট্রিবিউট মানে কার্বন ডাইঅক্সাইডেও আছে সে, পানিতেও আছে সে। আমি তোমাকে এটা বুঝাচ্ছি। তো মেইনলি এখন যেটা কথা সেটা হচ্ছে নিউক্লিয়াসের কি কারো কোনো পরিবর্তন হয়েছে? এমন কি কোনো পরমাণু বা মৌল বাম দিকে আছে যেটা ডান দিকে নাই? নাই। যেগুলা বাম দিকে ছিল সেগুলাই কিন্তু ডান দিকে আছে। কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাম দিকে মৌল আকারে ছিল, ডান দিকেও আমার মৌল আকারে কার্বন হাইড্রোজেন অক্সিজেনই আছে, কিন্তু তারা এমনভাবে সুসজ্জিত হয়েছে বা একে অপরের সাথে বন্ধন গঠন করছে যেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং কি তৈরি করছে? পানি তৈরি করছে। যৌগ আমার ডিফারেন্ট বাট মৌল আমার সেম। যৌগ ডিফারেন্ট বাট মৌল সেম। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া হলে দেখা যাবে, নিউক্লিয়ার বিক্রিয়া হলে দেখা যাবে যে আমার মৌলই ডিফারেন্ট বা উভয় পাশের মৌলই ডিফারেন্ট। উভয় পাশের, তো নিউক্লিয়ার বিক্রিয়া অনেক ধরনের হয়, ফিশন হয়, ফিউশন হয়, ট্রান্সমুটেশন হয়, ঠিক আছে? উভয় পাশের মৌলই ডিফারেন্ট, উভয় পাশের মৌলই ডিফারেন্ট, উভয় পাশের মৌলই হচ্ছে ডিফারেন্ট। তো উভয় পাশের মৌল ডিফারেন্ট কি কি আমি যদি তোমাকে দেখাই তাহলে এই যে দেখো হাইড্রোজেন 1 1 প্লাস হচ্ছে হাইড্রোজেন 1 1, এটা যখন বিক্রিয়া করে, হ্যাঁ, প্লাস এখানে আবার আরো কিছু বিক্রিয়া করানো লাগবে, সেটা হচ্ছে ধরো প্লাস হচ্ছে যে 2 মোল তোমার হচ্ছে যে আসলে নিউট্রন লাগে, দিয়ে বিক্রিয়া করলে তৈরি করবে হচ্ছে ভাই যে দেখো হিলিয়াম 2 4।
এরকম একটা জিনিসকে তৈরি করবে। এই যে একটা বিক্রিয়া দেখো ভাই, এই বিক্রিয়াটাকে তুমি বলতে পারো হচ্ছে এটা একটা কি বিক্রিয়া, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার বিক্রিয়া। দেখো বাম দিকে কারা বিক্রিয়া করতেছে বলো তো ভাই, হাইড্রোজেন, হাইড্রোজেন এরা বিক্রিয়া করতেছে, ডান দিকে কি তৈরি করছে, হিলিয়াম তৈরি করছে। সো এই বিক্রিয়াটাকে তুমি বলতে পারো রাসায়নিক বিক্রিয়া না, এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? এই কনসেপ্টে আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমার বিক্রিয়াগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। সো আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে এখানে তো অন্তত এরকম কিছু পড়াশোনার জিনিসপাতি নাই, এটা আমরা পড়বো না। আমরা যাকে নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া, সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা পড়বো। সো রাসায়নিক বিক্রিয়া আমরা কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো হচ্ছে যে এই যে এখানে সুন্দর মতন দেওয়াও আছে, আমি যদি তোমাকে একটু বুঝাই তাহলেই হয়েছে। এই যে দেখো রাসায়নিক পরিবর্তন বোঝায় হচ্ছে কোনো একটা যৌগ যদি অপর কোনো যৌগ বা মৌলের সাথে বিক্রিয়া করার মাধ্যমে নতুন কোনো যৌগ বা মৌলে পরিণত হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে সেটাকে বলে রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, অবভিয়াসলি সেটা নতুন ধর্ম। যেমন এখানে যেমন ধরে নেওয়া হচ্ছে ওই যে তোমার মিথেন আর অক্সিজেনের যে ধর্ম, কার্বন ডাইঅক্সাইড পানির সেই ধর্ম অবশ্যই না, নিশ্চয়ই আলাদা আলাদা। তাই বলতেছে যে নতুন ধর্ম লাভ করে সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। যে প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাকেই রাসায়নিক বিক্রিয়া বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে বা কেমিক্যাল চেঞ্জেস হয় সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে। এই যে আমরা এই রাসায়নিক বিক্রিয়াটাকে বলতে পারি কি, 1 মোল মিথেন 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড 2 মোল পানি তৈরি করে। এটাকে আমরা সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সংকেত ব্যবহার করছি না, এই সংকেতটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এটাকে বলা হচ্ছে কি, রাসায়নিক সমীকরণ। কথা ক্লিয়ার? সো রাসায়নিক বিক্রিয়াতে আমরা আসলে কি বলতে পারি, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে এক বা একাধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে এক বা একাধিক ভিন্নধর্মী নতুন মৌল বা যৌগে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলি হচ্ছে আমরা ভিন্নধর্মী অবশ্যই রাসায়নিক বিক্রিয়া। ওই বা রাসায়নিক পরিবর্তন, এই যে পরিবর্তনটা সেটাকে বলি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হওয়ার জন্য যে বিক্রিয়া তৈরি হয় বা যে বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া। ওকে, যে বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন হয় সেটাকে। আর এই রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপন করার জন্য আমরা যে সমীকরণ ব্যবহার করি সেটাকে বলি আমরা রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এখানে দেখো রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানান রকম চিহ্ন ব্যবহার করা হয়। যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ক। সো আমরা এখানে দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিক্রিয়ক বা এটার নাম হচ্ছে ভাই রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, বিক্রিয়ার ফলে নতুন ধর্মী যে পদার্থ তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে কিভাবে বলতো, উৎপাদ। তাদেরকে বলা হয় আসলে উৎপাদ। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি, রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাক্ট্যান্ট থেকে বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি হবে, প্রোডাক্ট। প্রোডাক্ট বা উৎপাদ। ওকে, আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয়, সেই নিয়মগুলো হচ্ছে আমরা এখন পড়বো। ওটা আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, ওগুলা খুব সহজ, ওগুলা খুব ডাল ভাত টাইপের নিয়ম, এগুলা নিয়ে কোনো প্যারা নাই। রিঅ্যাক্ট্যান্ট, আচ্ছা, এই যে ধরো বিক্রিয়ক, এখানে আরেকটা খুব কমন জিনিসপাতি তুমি নাম শুনবা, সেটা হচ্ছে বিকারক। বিকারক, বিক্রিয়ক আর বিকারক কি সেম জিনিস? আমার কোশ্চেনটা বুঝছো আমি কি বলছি? বিক্রিয়ক আর বিকারক কি সেম জিনিস? উত্তরটা হচ্ছে না। বিক্রিয়ক আর বিকারক ফার্স্ট অফ অল সেম জিনিস না। তারা যদি আসলে থিওরিটিক্যালি চিন্তা করো বা কার্যগতভাবে চিন্তা করো তাহলে অবভিয়াসলি তুমি বলতে পারো যে হ্যাঁ, বিক্রিয়কেরও যা কাজ বিকারকেরও তাই কাজ। হ্যাঁ, কাজটা তার সেম, কিন্তু তাদের হচ্ছে কি বলবো এটা, এই যে নামের ডিফারেন্স হওয়ার জন্য তাদের কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে। যেমন বিক্রিয়ক আমরা কি বলবো, যে বিক্রিয়া করে সেই হচ্ছে বিক্রিয়ক। ডান। বিকারক কি? বিকারক হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক বিক্রিয়ক যারা 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 আমাদের কিছু নির্দিষ্ট কাজ ডেলিভার করে। যেমন সালফিউরিক অ্যাসিডকে আমরা একটা বিকারক বলবো। এ কি কাজ করবে? তুমি একে যে কোনো বিক্রিয়া দাও, ওখান থেকে পানি শোষণ করে নিবে। বুঝছো আমার কথা? এই যে ঠিক এরকম ভাবে হাইড্রোজেন পারঅক্সাইড, তুমি এখানে যে কাউকের সাথে এটা বিক্রিয়া করাও, ও ওই বিক্রিয়াতে জারণ করবে, তাহলে ওকে আমরা একটা স্পেসিফিক বিকারক বলতে পারি। বুঝছো কি এই জিনিসটা? এটাই তোমাকে বলতেছিলাম, বিক্রিয়ক আর বিকারকের মধ্যে একটা পার্থক্য। তাহলে বিক্রিয়কটা কি? কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্বলিত যে বিক্রিয়ক। তাহলে বিকারকটা হচ্ছে কিছু ফিক্সড বা একেবারে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য সম্বলিত কিছু ফিক্সড ধর্ম বা বৈশিষ্ট্য সম্বলিত বিক্রিয়ক, তারাই হচ্ছে আমাদের বিকারক। ক্লিয়ার কথা? ওকে, চলো প্রথমে যেমন আমরা বুঝবো সেটা হচ্ছে
রাসায়নিক বিক্রিয়া লেখার কিছু উপায়। সো রাসায়নিক বিক্রিয়া লেখার ক্ষেত্রে এই যে ধরো তুমি এখানে যেমন লিখবা হচ্ছে ভাই বিক্রিয়ক, বিক্রিয়ক একাধিক বিক্রিয়ক থাকতে পারে। হ্যাঁ, একাধিক বিক্রিয়ক থাকলে ধরো এটা বিক্রিয়ক অন লিখলা বা যেটাই হোক, মিথেন প্লাস অক্সিজেন এরকম ভাবে। সো একাধিক বিক্রিয়ক থাকলে মধ্যে প্লাস প্লাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। বিক্রিয়ক প্লাস হচ্ছে ধরে নাও এটা আরেকটা বিক্রিয়ক, বিক্রিয়ক 2 ধরে নাও, দিয়ে বিক্রিয়ক দুইটা বিক্রিয়া করার পরে কি হয়, উৎপাদ তৈরি হয় না। এই উৎপাদটাকে তুমি দুই ভাবে দেখাতে পারো। এক হচ্ছে যে এরকম তীর চিহ্ন দিয়েও দেখাতে পারো, হ্যাঁ, মধ্যখানে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যখানে ধরো এখানে উৎপাদ তৈরি হচ্ছে, একটাই উৎপাদ তৈরি হলো ধরে নিলাম আমরা, উৎপাদ তৈরি হচ্ছে। সো বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন দিতে পারো, অথবা দিতে পারো হচ্ছে ভাইয়া বা দেয়া যায় হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন। তবে মাথায় রাখতে হবে যদি মানে ডিফারেন্সটা কি, দুইটা দিয়ে তো উল্লেখ করতে পারো, দুইটা দিয়ে উল্লেখ করতে পারো এক্স্যাক্টলি। যদি ইকুয়াল সাইনটা দাও, ইকুয়াল সাইন দিলে অবশ্যই অবশ্যই তোমাকে হচ্ছে ভাইয়া, ইকুয়াল সাইন দিলে তোমাকে অবশ্যই অবশ্যই বিক্রিয়া সমতাকরণ করতে হবে, অবশ্যই অবশ্যই। মানে ইকুয়াল সাইন আমরা কখন ব্যবহার করব, অবশ্যই অবশ্যই সমতা করতে হবে, বিক্রিয়া সমতা করতে হবে, সমতা করা লাগবে, করা লাগবে। বিক্রিয়া সমতা করা থাকার কালে তুমি হচ্ছে ইকুয়াল সাইনটা ব্যবহার করতে পারো। আর যে তীর চিহ্নটা, এটা বিক্রিয়া সমতা না থাকলেও চলে, বিক্রিয়া সমতা না থাকলেও চলে। এটা আসলে কি বোঝাচ্ছে, না থাকলেও চলে, এটা আসলে কি বোঝাচ্ছে বলো তো? এটা বোঝাচ্ছে হচ্ছে এরকম যে যেমন গণিতের সমীকরণের মাঝে ডাবল চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি বিক্রিয়ক বাম পাশ এবং উৎপাদ ডান পাশে লিখে মধ্যখানে সমান চিহ্ন বা তীর চিহ্ন দিতে হয়। তো কখন সমান আর কখন তীর চিহ্ন আমি এটাও তোমাকে বলে দিলাম। সমান চিহ্ন আর তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন তুমি কখন দিবা, যখন হচ্ছে বিক্রিয়া সমতা না থাকবে তখন মেইনলি। আর সমতা থাকলেও তীর চিহ্ন দিতে পারো, সমস্যা নাই। বাট যদি ইকুয়াল ব্যবহার করো তাহলে অবশ্যই অবশ্যই বিক্রিয়া সমতা করতে হবে। কেমন সমতা করতে হবে? ধরো আমি যদি এই বিক্রিয়াটা এরকম ভাবে, যে আগের বিক্রিয়াটাই যেটা লিখছিলাম এটা যদি লিখি, মিথেন প্লাস হচ্ছে অক্সিজেন, এই দুইজন বিক্রিয়া করার পরে আমি জানি যে তৈরি হবে কারা, তৈরি হবে হচ্ছে ভাই এই কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি, এরাই তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা, 4টা। এদিকে হাইড্রোজেন আছে কয়টা বলো তো? মানে বিক্রিয়কের মৌলসমূহ এবং উৎপাদের মৌলসমূহের পরমাণু সংখ্যা সমান হওয়া লাগবে। যদি সমান হয় তাহলে সেটাকে সমতাকরণ বলি, তাছাড়া কিন্তু সমতাকরণ হয় না। দেখো বিক্রিয়কে হাইড্রোজেনের সংখ্যা এবং উৎপাদে হাইড্রোজেনের সংখ্যা কি সেম? সেম না, তাই এটা বিক্রিয়া অবশ্যই সমতাকরণ হয়ে নাই, সমতা হয়ে নাই, তাই আমরা অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করবো। এখানে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি না। এটাকে ধরো যদি সমতা করতাম, সমতা করার বেশ কিছু নিয়ম আছে, তো এটাকে যদি সমতা করতাম, যে যেমন ধরে নাও হচ্ছে যে আমি এটাকে আগে ফিক্স করে ফেলি, তো ধরে নাও এটাকে আমরা একটু কপি করে নিই। হ্যাঁ, এখানে ধরে নাও হচ্ছে যে এটাকে আমরা এরকম ভাবে লিখতেছি, দেখো এটাকে উঠাই দিলাম, তখন এটাকে যদি এটার সামনে যদি আমরা 2 দিয়ে দিই, এটার সামনে যদি আমরা 2 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আবার সমতা হয়ে গেল। তখন আমরা এখানে মধ্যখানে কি ব্যবহার করতে পারবো, ইকুয়াল ব্যবহার করতে পারবো। এই যে এটা হচ্ছে ডিফারেন্স। দেখো এবার আবার সমতা হয়ে আছে, এখানে হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, কার্বন 1টা, কার্বন 1টা, অক্সিজেন 4টা, অক্সিজেন 2টা, আর এই যে এখানে 2টা, 4টা। বুঝছো? এই তাহলে আমরা ব্যবহার করব ইকুয়াল অথবা তীর চিহ্ন। ইকুয়াল কখন ব্যবহার করব যদি বিক্রিয়াটা সমতা থাকে তাহলে, আর তীর চিহ্নটা ব্যবহার করব সমতা না থাকলেও আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। এমন সমতা না থাকলেও তো বিক্রিয়া লেখা যায়। ওকে, এখন এখানে এটা এই থিওরিরই পরবর্তী জিনিসটা লেখা, যে বিক্রিয়া সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক এবং সংকেতের মাধ্যমে লেখা হবে। রাসায়নিক প্রতীক আর সংকেতের মাধ্যমে, অবশ্যই যেমন কার্বন লেখার ক্ষেত্রে আমরা সি লিখবো, অক্সিজেন বিক্রিয়া করলে হচ্ছে ও লিখবো, মানে যদি শুধু অক্সিজেন বিক্রিয়া করে O2 লিখবো, এমন। আচ্ছা, বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হবে, যেটা অলরেডি আমি বলে ফেলছি। হ্যাঁ, আর একাধিক উৎপাদ থাকলে উৎপাদ সমূহের মাঝেও যোগ চিহ্ন দিতে হবে, উৎপাদ সমূহের মাঝেও যোগ চিহ্ন দিতে হবে যদি একাধিক উৎপাদ থাকে তাহলে। খুবই বেসিক নিয়ম, এগুলো আমরা জানি। এখানে দেখো, যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশের মৌলসমূহের পরমাণু সংখ্যাকে সমান করা হয় তাকে বলা হয় বিক্রিয়া সমতাকরণ। বিক্রিয়ার সমতাকরণ বা রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়। বুঝছো? বাম পাশের এবং ডান পাশের মৌলসমূহের যখন আমি কি করি, আসলে বাম পাশের এবং ডান পাশের মৌলসমূহের যখন আমরা সংখ্যাটা সমান করি। যেমন এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে যদি আমরা এমন লিখতাম, ধরে নাও আমি হচ্ছে এমন লিখতেছি ভাই, ধরে নাও ওই যে এমন লিখতেছি, এই যে H2 প্লাস হচ্ছে আমাদের O2, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে আসলে? অবভিয়াসলি এমন পানি তৈরি করবে। ধরে নাও পানি তৈরি করতেছে H2O, বিক্রিয়াটিকে আমার সমতা হয়ে আছে, উত্তরটা হচ্ছে না। এখানে হাইড্রোজেন 2টা, ঠিক আছে, অক্সিজেন এখানে 2টা, অক্সিজেন ওখানে কয়টা? একটা পরমাণু। সো পরমাণু সমান নাই, দ্যাটস ওয়াই আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করছি। এভাবেও বিক্রিয়া লেখা যায়। উত্তমটা হচ্ছে অবশ্যই সমতাকরণ করা, উত্তমটা যেমন অবশ্যই সমতাকরণ করা। এখানে আরেকটা যদি কথা আমি বলি,
তাহলে এটাও আবার গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো যে বিক্রিয়া সম্পর্কিত, বিক্রিয়া থেকে যখন তুমি যে কোনো প্রকার ক্যালকুলেশন করবা, যে কোনো প্রকার ক্যালকুলেশন করার জন্য বিক্রিয়াতে মাস্ট বি সমতাকরণ করতেই হবে। সমতাকরণ ছাড়া তুমি যে কোনো প্রকার ক্যালকুলেশন বিক্রিয়ার ভিতরে করতে পারবা না। আচ্ছা, তো সমতাকরণ আমরা কখন করব? যখন বিক্রিয়া থেকে যে কোনো প্রকার ক্যালকুলেশন করতে হবে, মাস্ট সমতা করতেই হবে। এছাড়া কোনো একটা বিক্রিয়া বোঝানোর জন্য যদি হয় তাহলে তুমি শুধুমাত্র কেবল এই যে যদি অ্যারো সাইন দিয়ে দাও তাহলে আনা, ঠিক আছে? ওকে, আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের, তাহলে দেখো এখানে কিন্তু সমতাকরণ করা আছে। সমতাকরণের বেশ কিছু নিয়ম আছে, কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়, বেসিক প্রসিডিওর। হ্যাঁ, তুমি যেরকম ভাবে করো ভাইয়া, আমরাকে ওরকম ভাবে করতে হয়, বাট আমি যদি সেটাকে নিয়ম আকারে বলে দিই তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে, সেজন্য আমরা বলবো সেটা পরে যাচ্ছি আর কি, সমতাকরণের হিসাবটা। এখন দেখো, কখনো কখনো বিক্রিয়ায় সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করা দরকার। এই যে দেখো, যেটার কথা বললাম, এগুলো আমাদের ডান, এগুলো খুব বেসিক কথা। এখন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিক্রিয়ায় ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে তার ভৌত অবস্থাটা উল্লেখ করা হয়। কি উল্লেখ করা হয় ভাই? বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের ভৌত অবস্থা উল্লেখ করে অনেক বিক্রিয়া দেখানো হয়, ঠিক আছে? তুমি ম্যাক্সিমাম টাইমে এরকম বিক্রিয়া দেখতে পাবা, যে ধরে নাও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বুঝছো? এটা হচ্ছে তোমার এই যে এরকম ভাবে লেখা আছে, দেখো এরকম দেওয়া আছে, আমি তোমাকে দেখাই, একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না, তোমার এক্সপিরিয়েন্স থেকে দেখাচ্ছি। এরকম দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ভাই ক্যালসিয়াম অক্সাইড, এটাকে এরকম ভাবে দেওয়া, প্লাস দেওয়া আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটাকে এরকম ভাবে দেওয়া, এমন। এটা হইতেই পারে এরকম দেওয়া। তো এই যে ঘটনাটা এখানে দেওয়া আছে, এই ঘটনার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে এইখানে এই যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে, এই যে এখানে এস, এখানেও এস, এখানে হচ্ছে জি, হোয়াট আর দিস অ্যাকচুয়ালি? এই যে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে এস বা যে সিম্বলিক যে ছোট্ট একটা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে, একটা শব্দ বা একাধিক শব্দও থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে তার ভৌত অবস্থা। কি বুঝাবো এই জিনিসটাকে বলো তো ভাইয়া? তার ভৌত অবস্থা, ভৌত অবস্থা, ভৌত অবস্থা, ভৌত অবস্থা, ভৌত অবস্থা। কার ভৌত অবস্থা? এই যে আমাদের এই যে যেই ওখানে যে আছে, যেমন ক্যালসিয়াম কার্বনের মানে কার্বন ডাই অক্সাইড, এটার ভৌত অবস্থা কি? জি এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, কি আসলে বলো তো? সেটা গ্যাস, ঠিক আছে? সিম্পলি গ্যাস, আমি যাচ্ছি সেখানে। তারপরে এস সলিড, তারপরে এই যে এখানে এস সলিড, এমন। তো অনেক সময় দেখা যায় যে ভৌত অবস্থাটা উল্লেখ করে বিক্রিয়া লেখা হয়। এটা লিখতেই হবে, মাস্ট, ম্যান্ডেটরি এরকম না, লিখতে পারলে খুব ভালো, বা বিক্রিয়াতে লেখা থাকতে পারে। সো তুমি এই জিনিসটাকে যেন অ্যাব্রিভিয়েট করতে পারো যে রাসায়নিক বিক্রিয়া এই জিনিসটাকে কি বোঝাচ্ছে। তাহলে অবশ্যই তোমাকে বেশ কিছু জিনিসপাতির ওই যে সংক্ষিপ্ত রূপটা জেনে নিতে হবে। তাহলে ওই সংক্ষিপ্ত রূপগুলা যদি তুমি জেনে নাও, তাহলে চলো আমি যদি একটু দেখাই তোমাকে ওই সংক্ষিপ্ত রূপগুলা। তাহলে হচ্ছে প্রথমে হলো ভাইয়া সলিড, ফার্স্ট এডটা বুঝো, যে বিক্রিয়ায়, এটা আমরা আসলে কি লিখতেছি, যে বিক্রিয়ায় যৌগের ভৌত অবস্থা বুঝাতে, উৎপাদে হোক অথবা বিক্রিয়কে হোক, ভৌত অবস্থা বুঝাতে আমরা কি অ্যাপ্লাই করি সেটার কথাই আমরা দেখবো এখানে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই জিনিসটাকে এরকম ভাবে দেখতে যাচ্ছি, যে ধরে নাও এটা হলো যে এরকম ভাবে দেই, এখানে আমরা দিব হচ্ছে অবস্থা, আর এটাকে বুঝবো হচ্ছে ভাই সংক্ষিপ্ত রূপ, যে রূপটা ওখানে অ্যাপ্লাই করা হয়, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? যেমন অবস্থা, আমি ফার্স্ট অফ অল দিব হচ্ছে ধরো সলিডটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভাই এস, এরকম ভাবে, ঠিক আছে? সলিডটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে আসলে এরকম ভাবে, দেখে নাও, ওকে? আচ্ছা, সলিডটা বোঝানোর জন্য এরকম। তারপরে যদি লিকুইড হয় তাহলে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে এল, এমন। যদি হচ্ছে আমার গ্যাসিয়াস হয়, গ্যাস, তাহলে উল্লেখ করা হয় হচ্ছে স্মল জি, এই আকারে। তো খালি কি এই তিনটাই করা হয়? উত্তরটা হচ্ছে না, আরো কিছু আছে, দেখাই তাহলেই বুঝতে পারবা। তো আরো কিছু আছে, যেটা তার ভিতরে হচ্ছে 4 নম্বরে যদি দেখায়, সেটা হচ্ছে ভ্যাপারটাকে উল্লেখ করা হচ্ছে ভ্যাপ আকারে, ভিএপি। এই ভিএপি ভ্যাপার, এটা জিনিসটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে আসলে বাষ্প আর গ্যাসের মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। গ্যাস হচ্ছে ক্রান্তি তাপমাত্রার উপরে আছে, তাকে আর তরল করা, তাপ ও চাপ প্রয়োগ করে বা হচ্ছে অপসারণ করে তরল করা, পরিণত করা সম্ভব না। বাট বাষ্প যেটা, সেটাকে আসলে গ্যাস থেকে তরলে পরিণত করা হচ্ছে সম্ভব। এটাই হচ্ছে তার বেসিক ডিফারেন্স গ্যাস আর বাষ্পের ভিতরে, বুঝছো? সো ভ্যাপারকে বোঝানোর জন্য এরকম উল্লেখ করা হয়। আর একটা যদি আমরা দেই 5 নাম্বারটা, তাহলে সেটা হচ্ছে ভাই এরকম,
5 নাম্বারটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন বোঝানোর জন্য ইউজ করা হয় হচ্ছে ভাই একিউ, মানে হচ্ছে এটা বোঝাচ্ছে এখানে জলীয় দ্রবণ, এটা এমন বোঝাচ্ছে। ওকে, বাস। তাহলে এই কয়টাই হচ্ছে মেইনলি ইউজ করা হয়। দেখো এখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখানেও ব্যবহার করা হচ্ছে। যেমন আমি যদি তোমাকে দেখাই, তরল পদার্থের জন্য লিকুইড, এটা হচ্ছে সলিড, তারপর এস, লিকুইডে এল ইউজ করা হয়, তারপরে গ্যাসিয়াসের ক্ষেত্রে জি ইউজ করা হয়। কোনো পদার্থ পানিতে দ্রবীভূত থাকলে সেটাকে জলীয় দ্রবণ বলে, এটা সেটার জন্য অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় দেখো, একিউ ব্যবহার করা হয়। বিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, পানি তরল আকারে লিখতে হয় এরকম এমন। সো এই একটা এক্সট্রা তোমাকে দেখাই দিলাম ব্যাপারটা। ওকে, রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পদার্থে বিক্রিয়া করে কোন পদার্থ ব্যবহার করা হয়েছে সেটি দেখানো, এবং অনেক সময় সমতা না করেও সেটি দেখানো যেতে পারে। সেটা হচ্ছে এরকম, সমতা করে দেখালাম বা না দেখালাম সমস্যা নাই। দেখো এটাও গ্যাস তৈরি করছে কি লিকুইড। এই যে দেখো ভাই এটাও গ্যাসিয়াস অবস্থায় তৈরি করছে কি লিকুইড। এটা সমতাকরণ করা আছে, তুমি এখানে সমান চিহ্ন চাইলে ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট যদি নেক্সটটাতে যাই, তাহলে এরকম যে কখনো যদি দেখো যে রাসায়নিক বিক্রিয়া আসলে তাপ প্রদান করা হচ্ছে, হ্যাঁ কখনো যদি দেখো যে আমার বিক্রিয়ার উপরে, বিক্রিয়ায় যে সমতাকরণ চিহ্ন বলো বা হচ্ছে এই যে তীর চিহ্ন বলো, তীর চিহ্নটা কি, এই যে বিক্রিয়ক থেকে তো উৎপাদ, এমন না, বিক্রিয়ক থেকে হচ্ছে কি উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ। তো ধরে নাও আমি এটাকে এরকম ভাবে লিখতেছি ভাইয়া, বিক্রিয়ক থেকে উৎপাদ। কখন এটা এমন হতে পারে না, এই যে মাথার উপরে একটা ডেল চিহ্ন দেখবে, এটা হচ্ছে বাংলা বয়ের মতো, এটাকে ডেল বলা হয়। এই ডেল মানে বোঝায় হচ্ছে তাপ প্রদান করা। ঠিক আছে, বিক্রিয়কটা ধরে নাও আমাদের আছে ভাই লিকুইড, আর এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ভাই গ্যাস। এরকম ধরে নাও এটাকে যদি আমরা এমন দেই পানি, পানি হচ্ছে আমাদের যে লিকুইড, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে পানিটা কি হবে বলতো, গ্যাসে পরিণত হবে। এমন হবে না, এরকম আমরা দিতে পারি। সো বিক্রিয়ার মাথার উপরে ডেল মানে বোঝাচ্ছে, এই ডেল মানে বোঝাচ্ছে হচ্ছে তাপ প্রদান করা, মানে বোঝাচ্ছে বিক্রিয়ায় তাপ প্রদান, কথা ক্লিয়ার? ওকে, সমতা করতে হবে, বিক্রিয়ক উৎপাদের অবহত অবস্থা, কঠিন ইত্যাদি লিখতে হবে। এটা লিখলাম। তারপরে কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এক্ষেত্রে রাসায়নিক সমীকরণটাকে কিরকম ভাবে লেখা যায়, কার্বন সলিড কঠিন, তারপরে হচ্ছে অক্সিজেন গ্যাস, তারপরে তৈরি করছে কি কার্বন ডাইঅক্সাইড, এমন ভাবে লেখা যায়। ওকে, তারপরে আবার দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করাচ্ছি আমি, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, পানি তৈরি করতেছে। তাদের প্রত্যেকেই ভৌত অবস্থা দেখো উল্লেখ করা হচ্ছে কি, এখানে যেমন সলিড, এখানে যেমন হচ্ছে অ্যাকুয়াস, এখানে যেমন হচ্ছে এটা ক্যালসিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে অ্যাকুয়াস, মানে এগুলা হচ্ছে আসলে পানির বা জলীয় দ্রবণ। এখানে হচ্ছে এটা গ্যাস, এটা হচ্ছে কি লিকুইড। ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড তরল পানি উৎপন্ন করে, মানে ভৌত অবস্থা ভিন্ন হইতেই পারে, সমস্যা নাই। এই যে ডেলের কথা বললাম, এই ডেলটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে, তাপ প্রয়োগ করা হলে, তাপ প্রয়োগ করা হচ্ছে, বিক্রিয়ায় তাপ প্রয়োগ সংঘটিত হয়, সেক্ষেত্রে তীরের উপরে একটা ডেল্টা চিহ্ন দিতে হয়, বুঝছো? এই যে দেখো ডেল্টা চিহ্ন দিতে হয়, এখানে বলে দিছে ডেল্টা চিহ্ন দিতে হবে। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে, ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রদান করলে, এই বিক্রিয়াটা তুমি দেখে রাখো, এই বিক্রিয়াটা সাধারণত খুব বেশি অ্যাভেলেবল এরকম তো না, তাহলে এটা হচ্ছে এক্সট্রা একটা দেখে রাখলাম, ম্যাগনেসিয়াম নাইট্রাইড NO3, এটাকে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে আসলে কি, তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস তৈরি করবে হচ্ছে ভাই অক্সিজেন গ্যাস। যদি সমতা করে এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে ভাই 2, এটা হবে হচ্ছে ভাই 2, এমন। ঠিক আছে, এই যে সমতাকরণ করলাম, ঝটপট করে দিলাম, এটা কেমনে করতেছি, সেখানে যাব একটু পরে, একটু থামো। ক্লিয়ার? ওকে, এবার আসছে এই যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, এটাই চলে আসলো হচ্ছে এবার আমাদের যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। ওকে, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ মানে জিনিসটা বুঝছো, ধরে নাও এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে যে সমতা করছি, এক পাশে ম্যাগনেসিয়ামকে বাম দিকে দেখো, নাইট্রোজেনকে দেখো, হাইড্রোজেনকে দেখো, বা হাইড্রোজেন তো নাই মানে অক্সিজেনকে দেখো, ডান পাশেরটা দেখো, সেম টু সেম সমান হবেই। আর কখনোই ধরো তুমি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা লিখতে বা বুঝতে পারতেছো না, তুমি একটা জিনিস চিন্তা করবা, আমরা কিন্তু পানি বা হচ্ছে হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস এটা প্রায়ই হচ্ছে যে লিখি বিক্রিয়ার ক্ষেত্রে ডান দিকে, উৎপাদের ক্ষেত্রে যদি একেবারে প্রপারলি আমরা মানে উৎপাদ কি হবে এটা যদি না জানি তখন এরকম ভাবে লিখে ফেলি না। একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে বাম দিকে যেটা নাই ওটা ডান দিকে কখনোই উৎপন্ন হতে পারে না। যেমন ধরো এই বিক্রিয়াতে ডান দিকে যদি তুমি পানি লেখো এখানে অক্সিজেন গ্যাসের বদলে, তাহলে এটা ভুল হবেই। এখানে হাইড্রোজেন নাই ভাইয়া, তাহলে হাইড্রোজেন যদি নাই থাকে, হাইড্রোজেনের যদি কোনো সোর্স নাই থাকে, তাহলে পানি কিভাবে উৎপন্ন হতে পারে, কখনোই উৎপন্ন হতে পারে না। এবং তুমি যদি ওই বিক্রিয়ায় ভুল লেখো তাহলে এটা সমতাকরণ তো হবেই না কখনো। ঠিক আছে, সো রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ মানে হচ্ছে আমার বিক্রিয়াটা তীর চিহ্ন দিয়ে আছে, এভাবে আছে, আমরা হচ্ছে যেটাকে বানাবো সেটা হচ্ছে ডাবল সমীকরণ অনুযায়ী বানাবো।
এরকম ভাবে আছে, কি আছে আসলে, এই যে এই তীর চিহ্ন দিয়ে আছে মানে সমতা না হয়ে আছে, আমরা এটা সমীকরণ করে বানাবো। রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের জন্য প্রথম এবং সব থেকে প্রয়োজনীয় যে কাজটা সেটা হচ্ছে বিক্রিয়ায় হ্যাঁ বিক্রিয়ক এবং উৎপাদগুলা ঠিক মতন লিখতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদ প্রপারলি না, আমরা একেবারে লিখবো সঠিকভাবে লিখতে হবে। বিক্রিয়ায় বিক্রিয়ক এবং আমার উৎপাদ সঠিকভাবে লিখতে হবে। এটা খুবই একেবারে ভেরি ফার্স্ট কাজ, প্রথম কাজ, বিক্রিয়ক এবং উৎপাদ সঠিকভাবে লিখতে হবে। সংখ্যা সমান এখনই করতে হবে না তোমাকে, বাট প্রথম এটাকে লিখতে হবে। বিক্রিয়ক আর উৎপাদে যদি ভুল হয় তাহলে বিক্রিয়ার সমতাকরণে প্যারা খাবাই, সমতাকরণ হবে না সহজে। ওকে, ভুলভাল সমতাকরণ হবে। দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে রাসায়নিক বিক্রিয়া সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, অবশ্যই যতটুকু তুমি দিবা ততটুকু আউটপুট আকারে বের হয়ে আসবে, সবসময় ভরের সংরক্ষণ সূত্র মেনে চলবেই। আচ্ছা, তাই বিক্রিয়া সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা উৎপাদ এবং পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমান হয়ে থাকে। রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কয়টি পরমাণু থাকে, কোনো মৌলের যে কয়টা পরমাণু বাম পাশে থাকবে সে কয়টাই পরমাণু তার ডান পাশে থাকতে হবে। যদি থাকে তাহলে সেটাকে আমরা সমতাকরণ বলবো। ডান পাশেও মৌলের সে কয়টি পরমাণু থাকলে ওই রাসায়নিক বিক্রিয়াকে সমতাকরণ করা হয়েছে বলে আমরা বুঝি। এখন ধরো কিছু কমন বিক্রিয়া আছে, যেমন আমি যদি তোমাকে বলি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে ভাই HCl, এই বিক্রিয়া সমতাকরণ করো, এটা তো তোমার জন্য সমতাকরণ করা ডাল ভাত না, এটা তো তোমার জন্য সমতাকরণ করো ভাই ডাল ভাত। কি ডাল ভাত? এই যে ধরে নাও হচ্ছে যে কেমন ডাল ভাত, এই যে এরকম কি বলে যে আম 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 কি বলে সোডিয়াম ক্লোরাইড, ডাল ভাত, অবশ্যই ডাল ভাত, প্লাস হচ্ছে পানি। এই যে দেখো ভৌত অবস্থা কিন্তু আমি লিখি নাই, দুইটাই দিয়ে দাও, এটাও দিয়ে দাও একোয়াস, এটাও একোয়াস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে বা এটাও একোয়াস, ওটা হচ্ছে লিকুইড, তাইলে তো হয়ে গেল। ঠিক আছে, দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এটা তো কোনো সমতাকরণের প্রয়োজনই নাই, সবাই এক মোল করে আছে, এক মোল করে এই জিনিসটা তৈরি হচ্ছে, আর কিছুই নাই। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে যদি কোশ্চেনটা এরকম করি যে ভাই ওই রকম না, ধরে নাও এখানে আছে C5 না, ধরে নাও হচ্ছে যে দাও হচ্ছে এমন C2H6 এমনই দাও, প্লাস হচ্ছে অক্সিজেন দিয়ে তৈরি করতেছে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই বিক্রিয়াটাকে যদি সমতাকরণ করতে বলি তাহলে কিন্তু তুমি ডিরেক্ট একবারে পেরে যাবে এমন না, একটু টাইম লাগবে, বাট পারবা। কি করবা তুমি আসলে সব গুণে গুণে হচ্ছে তার আগে পিছে সংখ্যা বসানো শুরু করবা, আমি জানি, হ্যাঁ করবা, সমস্যা নাই, আসলে নিয়মটাও কিন্তু ওইটাই, বাট এর ভিতরেও কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আমি তোমাকে শেখাবো। চলো ওই নিয়মগুলো হচ্ছে দেখি। এই যে দেখো একটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, এই একটা উদাহরণ, ম্যাগনেসিয়াম প্লাস HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এমন একটা উদাহরণ। সো এটাই তো তৈরি হচ্ছে এই বিক্রিয়া। তাহলে প্রথমে তোমার হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ, এটা প্রপারলি তোমাকে লিখতে পারতে হইলো। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল এটা প্রথমে ঠিকঠাক মতন লিখতে পারতে হবে, তারপরে সেটা সমতাকরণের কাজে যাবা। ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন পাই, এটা সত্যি, এই বিক্রিয়াটা সঠিক। কিন্তু দুই পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান নয়, তাই এই বিক্রিয়াটিকে সমতাকরণ করা হয়নি। এখানে দেখো বিক্রিয়াতে কি হাইড্রোজেন, মানে এই যে এখানে হাইড্রোজেন কয়টা আছে, একটা আছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। সমতাকরণ কি হয়েছে? সমতাকরণ তো হয়নি। এটা কিভাবে সমতাকরণ করবা? তোমার খুব কমন একটা কথা ভাইয়া, এই যে ভাই এখানে 2 দিয়ে দেন, তাইলে তো সমতাকরণ হয়ে গেল। আসলেও সত্য, তাইলেই সমতাকরণ হয়ে যায়। সো তোমাকে সমতাকরণের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা বিক্রিয়ায় যদি আসলে আমাদের দেখা যায় যে কিছু হচ্ছে যে আমাদের মৌলিক অণু আছে বা মৌলিক অবস্থা আছে, হ্যাঁ মৌলিক অণু বলো অথবা মৌলিক পরমাণু বলো, সেটা আছে। আর হচ্ছে যে অণু আছে বা যৌগিক অণু আছে, মৌলিক আছে যৌগিক আছে। মৌলিক আছে বলতে কি, সেই আছে শুধু, যেমন ধরে নাও হচ্ছে O2, ও মৌলিক অণু, ধরে নাও হচ্ছে Cl2, সে একটা মৌলিক অণু, ধরে নাও হচ্ছে আদার্স অন্য যে কোনোটা আছে কিনা, এরা থাকলে এটাকে আমরা মৌলিক অণু বলতেছি, কারণ এই অণু গঠনে ও ছাড়া অন্য কেউ ব্যবহার হয়নি, সেটাই হচ্ছে মৌলিক অণু। সো মৌলিক অণুর ক্যালকুলেশনটা করতে হচ্ছে ভাই পরে, এখানে ক্যালকুলেশন করাটা খুব সহজ, আগে যৌগিক অণুর হিসাবটা মিলাতে হয়। তাহলে বলো তো এখানে আর এখানকার ভিতরে যৌগিক অণুকে অবভিয়াসলি HCl, তো ওর হিসাবটা আগে মিলাতে হবে। হাইড্রোজেন আছে কয়টা, এখানে একটা, ওখানে আছে কয়টা, দুইটা, তার মানে এখানে ধরো তুমি প্রথমে 2 দিয়ে দিলা, তাহলে এখানে তো ক্লোরিনও 2টা হয়ে গেল, এখানে ক্লোরিন কি 2টা আছে, তাহলে মিলে গেছে বিক্রিয়া মিলে গেছে, তাহলে আর দরকারই নাই। ক্লিয়ার কথা? ওকে, চলো এই জিনিসটাই আমরা খাতা কলমে একটু বুঝি। বিক্রিয়া সমতাকরণ এখানে বলে দিচ্ছি, কিন্তু বিক্রিয়া সমতাকরণের কোনো স্পেসিফিক পদ্ধতি নাই। আমি ধরো তোমাকে এখন একটা বিক্রিয়া দিতে পারি যে ভাই এগুলা যা পড়াচ্ছেন বা বলতেছেন সেগুলো আমরা সবই বুঝি বা খুবই সহজের ভিতরে একটু ঝামেলা আছে। যেমন আমি ধর তোকে একটা বিক্রিয়া দিচ্ছি, তুই এটা সমতাকরণ করে দেখি, গুণে গুণে সমতাকরণ করিস তো দেখি। ধর আমি তোকে বিক্রিয়াটা দিচ্ছি হচ্ছে এরকম, গুণে গুণে সমতাকরণ করবি, ঠিক আছে? ফেরাস সালফেট প্লাস
পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়া করে উৎপাদ আসবে হচ্ছে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট আসবে Fe2SO4 3, ফেরাস সালফেট আসছে প্লাস ম্যাঙ্গানিজ সালফেট থাকবে MnSO4, প্লাস থাকবে হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4, প্লাস থাকবে হচ্ছে ভাই পানি। আমি বলে দিলাম বিক্রিয়ায় বিক্রিয়ক করার পরে উৎপাদ কি কি হবে। তোমার কাছে মনে হতে পারে যে ভাই যা পড়াচ্ছেন সবই পারি, সবই জানি, বোরিং লাগতেছে এরকম। সো তোমাকে হচ্ছে একটু থ্রিল দেওয়ার জন্য তোমাকে এই বিক্রিয়াটা আমি সমতাকরণ করতে দিলাম। এটা তোমার হোমওয়ার্ক, HW গুনে গুনে মিলাবা, ঠিক আছে? মিলাও, দেখি কত পারা যায়। ওকে, আচ্ছা। সেখানে দেখো কি বলতেছে যে সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সমান করার জন্য সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা 1 2 3 4 দিয়ে গুণ করতে হয়, পরমাণুর সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হয়। সমীকরণের সমতা করার জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এটার কথাই আমি তোমাকে বলতেছিলাম। কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, বাট এটাতে নিয়ম আছে, এটাতে নিয়ম আছে, এটাতে নিয়ম আছে, এজন্যই দেওয়া এরকম। চেষ্টা করো পারো কিনা, কিন্তু কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। এই যে কৌশলগুলোর ভিতরে প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ করতে হবে, এটা তো বলছি আমি। তারপরে সমীকরণ সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদের বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে পাশের মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করা হয়। গুণ করে মানে তারপরে তুমি গুণ করে সমান করবা। গুণ করার ক্ষেত্রে যেটা করতে হবে যে যদি আমরা দেখি যে মৌল মানে কি বলবো, মৌলিক অণু আছে, যৌগিক অণু আছে, তাহলে আগে যৌগিক অণুকে ধরবো, মৌলিক অণুর সাথে ক্যালকুলেশন পরে করবো, আগে যৌগিক অণুকে ধরবো, ঠিক আছে? এটার কথা এখানে বলছে। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয় প্রথমে, তারপরে মৌলিক অণুতে, কারণ মৌলিক অণুতে ক্যালকুলেশন করাটা হচ্ছে সহজ। আচ্ছা, সমীকরণে তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশে সকল মৌলের পরমাণু সংখ্যা এবং তীর চিহ্নের সমীকরণের ডান পাশে সকল মৌলের পরমাণু সংখ্যা সমান করতে হবে, তো জানা কথা। তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখি, ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে পারবো। সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা সমান বা সমতা হলে এটা সমতা হয়েছে বলে বিবেচিত হবে। ওকে, উদাহরণ যেমন হচ্ছে এইটা, এখানে যদি তুমি জাস্ট যৌগিক অণু কোনটা এটা 2 দিয়ে দাও তাহলে এটা মিলে যাচ্ছে, এটা আমরা দেখছি, সো এটাতে আর যাবো না। এখানে হচ্ছে এই কথাই বলে রাখছে, বুঝছো, যে যৌগিক অণু যেহেতু যদি 2 দিয়ে দাও তাহলে এটা মিলে যাবে, এটা এখানে বলা আছে, 2 দিয়ে গুণ করি। ওকে, এখন দেখো এটা আমার সমতা হয়ে গেছে। সমতাকরণের পরে এটাকে আমরা সমান চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি চাইলে। ওকে, কিছু উদাহরণ দেখি। এই যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl, এই ধরনের বিক্রিয়ার যে কথা, সোডিয়াম কার্বনেট প্লাস HCl, ধরো এটা হচ্ছে আবার হলো যে তোমার কনসেপ্ট যদি থাকে যে ভাই এটা হচ্ছে আসলে দ্বিঅম্লীয় ক্ষার একটা, তাই এটার সামনে আসলে 2 হবে, তাও আসলে বিক্রিয়া মিলে যায়, তাও তুমি চাইলে বিক্রিয়া মিলাই দিতে পারবা, বাট আমরা তারপরে যাচ্ছি একটু ক্যালকুলেশন করব। তো এখানে যেটা তৈরি হয় প্রথমে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তোমার পানি, এই জিনিস তৈরি হয়। আচ্ছা, এখন তুমি যদি এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করো ফার্স্ট অফ অল, তাহলে তোমাকে মৌলিক অণু আর যৌগিক অণু বলে কিছু নাই, যারা আছে সবাই হচ্ছে আসলে যৌগিক অণুই। সো যৌগিক অণুর ভিতরে যেটা তোমার বড় অণু, প্রথমে সেটা নিয়ে আলোচনা করতে হবে ফার্স্ট অফ অল। বড় অণুকে একেবারে শুরুটায় দেখো, যেটা বেশি যৌগিক, কে? সোডিয়াম। সোডিয়াম আছে কয়টা? 2টা। সোডিয়াম এখানে 2টা আছে, বাট ওই পাশে কয়টা আছে ভাই? দেখো একটা আছে। সো তোমাকে প্রথমত এটাতে অবশ্যই 2টা সোডিয়াম বানাতেই হবে, একেবারে ফিক্সড একটা কথা, 2টা সোডিয়াম বানাতে হবে। সোডিয়াম আছে হচ্ছে এই যে দেখো একটা। কার্বন আছে কয়টা? একটা, এখানেও কার্বন একটা আছে, ঠিক আছে এটা। অক্সিজেন আছে 3টা, বাট অক্সিজেন আছে হচ্ছে আসলে এখানে 3টা, অক্সিজেনও 3টা মিলে আছে। তাহলে এখন ধরো ক্লোরিন হয়ে গেছে কয়টা এখানে ভাই? দেখো তো 2টা, বাট এই যে এখানে তো ক্লোরিন আছে কয়টা? একটা, তাই ক্লোরিন 2টা মিলাতে হলে অবশ্যই 2 দিতে হবে এখানে। এখানে যে তুমি 2 দিলা, এটার মাধ্যমে তো ক্লোরিন খালি বাড়েনি, হাইড্রোজেনও তো 2টা হয়ে গেছে। হাইড্রোজেনটা মিলে আছে কিনা সেটা দেখতে হবে না? দেখো তো হাইড্রোজেন মিলে আছে কিনা, মিলেই আছে, সমতা ডান। তার মানে এর সামনে হচ্ছে 2 দিয়ে দিলেই সমতা ডান। এই কথাই এখানে তোমাকে বলছে, করে দেখাইছে, ঠিক আছে? ওকে, এর পরের কথা যদি আসো, এই একটা উদাহরণ, এটা আমি দেখাবো ভাবতেছি। সেটা হচ্ছে যদি বিক্রিয়াটা এরকম হয়, L2O3 প্লাস হচ্ছে HCl, হ্যাঁ, দিয়ে তোমাকে তৈরি করে দিচ্ছে LCl3 প্লাস H2O, ধরো এই একটা বিক্রিয়া। সো প্রথমেই তোমাকে যেটা বলতেছি, এই 2টা যৌগিক পদার্থের মধ্যে বেশি যৌগিক কোনটা? আসলে এইটা। সো ফার্স্ট অফ অল, অথবা তোমার হচ্ছে বলতে পারো যে মেইনলি অ্যালুমিনিয়াম ফার্স্ট থেকে শুরু হচ্ছে, ওটাকেই ধরবা, যেটা হচ্ছে কঠিন লাগতেছে দেখে ওটাকে আগে মিলানোর চেষ্টা করবা, সিম্পল হিসাব। তাহলে L2O3 এটার কমপ্লেক্স না গঠনটা, তাহলে এটাই অ্যালুমিনিয়াম আমার মেইন ধাতু, এ আসলে 2টা আছে এখানে, বাট এখানে আছে কয়টা? একটা, তাহলে এটাকে অবশ্যই অ্যালুমিনিয়ামকে 2টা মিলাতে হবে আমার, 2টা মিলাইলাম। অ্যালুমিনিয়াম 2টা মিলাতে যে আমার অক্সিজেন কয়টা হয়ে গেছে? দেখো অক্সিজেন মানে অক্সিজেন তো ঠিক আছে, এখানে ক্লোরিন হয়ে গেছে কয়টা? আসলে 6টা, 6টা ক্লোরিন হয়ে গেছে না? তাহলে ক্লোরিন তো 6টা মিলাইতে হবে। এখন ক্লোরিন 6টা মিলাতে গেলে এটার সামনে কত দিয়ে দিবা তুমি? 6 দিয়ে দাও। তারপরে আমরা দেখবো যে এবার সবকিছু মিলে আছে কিনা, না মিলে থাকলে আবার নতুন অ্যাপ্রোচে আগাতে হবে আমাদেরকে। চলো আমরা যদি দেখি,
এখানে দেখো Al2O3, এখানে হচ্ছে অক্সিজেন কয়টা? 3টা। অক্সিজেন কয়টা আছে এখানে? অক্সিজেন 3টা আছে, অক্সিজেন 3টা নাই। তাহলে হাইড্রোজেন যে 6টা হয়ে গেছে, হাইড্রোজেন 6টা মিলাতে গেলে তোমার এটার সামনে তো 3 দিতে হবে। 3 দিতে হবে না ভাইয়া? তার মানে না হাইড্রোজেন 6টা হবে। এবার দেখো ঠিকই অক্সিজেন 3টা আছে, দেখো অক্সিজেন 3টা আছে না? এখানে অক্সিজেন 3টা আছে, এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা আছে। এরপরে যদি আমি যাই হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন দেখো 3 দুগুণা 6, হাইড্রোজেনও 6টা। ক্লোরিন হচ্ছে 6টা, দেখো ক্লোরিন 6টা, 3 দুগুণা মানে 3 দুগুণা 2, 3 দুগুণা 6টা, ক্লোরিনও 6টা আছে, অ্যালুমিনিয়াম 2টা আছে। তার মানে এটা আমার সমতা হয়ে গেছে। এই যে এই অ্যাপ্রোচে এগোতে হবে তোমাকে, সমতা। ঠিক আছে, আমি যদি আরেকটু আগাই তোমাকে নিয়ে, তাহলে ধরো এরকম একটা বিক্রিয়া লিখি যদি, এই যে যেটার কথা বললাম C2H6 প্লাস হচ্ছে O2 দিয়ে আমার তৈরি করতেছে কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে আমাদের পানি। এখানে দেখো মৌলিক অণুকে নিয়ে আমরা ক্যালকুলেশন পরে করব, এটা পরে করব ক্যালকুলেশন। আগে যৌগিক অণুকে নিয়ে ক্যালকুলেশন করে ফেলি। যৌগিক অণুকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা যৌগিক অণু না? কার্বন আছে 2টা, ওইদিকে কার্বন আছে কয়টা? 1টা। তাহলে চোখ বন্ধ করে অবশ্যই কার্বন আমার 2টা মিলাতে হবে, 2 দিয়ে দিলাম। ওখানে যখন আমরা 2 দিতে গেছি তখন হাইড্রোজেন আমার কয়টা হয়ে আছে ভাই? এখানে দেখো, এখানে আছে হাইড্রোজেন আমাদের 6টা টোটালে, বাট এইদিকে হাইড্রোজেন আছে হচ্ছে কয়টা? 3টা। তার মানে হাইড্রোজেনটা এবার মিলাতে হবে, অক্সিজেনটা বাদ বাকি পরে আমরা মিলাই দিতে পারবো। হাইড্রোজেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাই 3টা। তাহলে দেখো আমার 6টা হয়ে গেছে না? ভালো করে বুঝো আমি কি বলতেছি। এখানে আমার হাইড্রোজেন 6টা আছে, হাইড্রোজেন আমি 6টা মিলাই দিছি। কার্বন আমার 2টা ছিল, কার্বন আমি 2টা মিলাই দিছি। এবার খালি বাকি থাকলো অক্সিজেন মিলানো। অক্সিজেন আমার এখানে কয়টা? 4টা আর 3টা 7টা। এদিকে আছে আমার কয়টা? 2টা। তো আমি যদি এটার সামনে আসলে 7/2 দিয়ে দিই, তাহলে 7 গুণ 2 7/2, 7 গুণ 2 মানে কত? 7 মোল অক্সিজেন তাহলে বিক্রিয়া করতেছে, বুঝছো? মানে 7/2 মোল অক্সিজেন বিক্রিয়া করতেছে, বাট আলটিমেটলি অক্সিজেন পরমাণু কয়টা হচ্ছে? 7টা না? এই যে 2 দুগুণা 4 আর 1 7। তো এই টাইপের বিক্রিয়াকে আবার একটু ভালো মতন যদি সমতা করতে চাও, তাহলে তুমি 2 দিয়ে পুরো বিক্রিয়াটাকে গুণ করে দিতে পারো। পুরো বিক্রিয়াটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দিলে থাকবে হচ্ছে 2C2H6 এমন প্লাস 7O2, 7টা হচ্ছে অক্সিজেন, দিয়ে আসতেছে কি? দিয়ে আসতেছে হচ্ছে ভাইয়া 4 মোল, এখানে 2 ছিল না? 2 দুগুণা কত? 4 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মোল পানি। দেখো এবার সবকিছু মিলে থাকবে। কার্বন 4টা, কার্বন 4টা, হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 14টা, অক্সিজেন হচ্ছে 3 মানে 4 দুগুণা 8, 8 আর 6 কত? 14, মিলে গেছে। সো সমতাকরণের রূপটা বা ফরমেশনটা হচ্ছে এটাও ঠিক, এটাও ঠিক। এটা সমতাকরণের আবার আলাদা একটা উপায় আছে, ওই উপায়টাও তুমি যদি শিখে রাখো তাও তোমার জন্য খুব বেশি উপকারী হবে। সো ওই উপায়টা আমি তোমাকে দেখায় রাখি। ওইটা হচ্ছে কি বলবো, যে কোনো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া সমতাকরণের একটা বেসিক ফরমেশন আছে, ওই বেসিক ফরমেশনটা শিখে রাখো। এটা হচ্ছে পরীক্ষালব্ধভাবে বের করা, এটা কোনো মানে আলাদা নতুন কোনো থিওরাম ব্যবহার করে বের করা হ্যান ত্যান এরকম না। দেখো আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে এমন CXHY, যে কোনো একটা হাইড্রোকার্বন। এক্স আর ওয়াই কি? এক্স হচ্ছে কার্বনের সংখ্যা, ওয়াই হচ্ছে কার সংখ্যা? বা হাইড্রোজেনের সংখ্যা। এর সাথে অক্সিজেন কত মোল বিক্রিয়া করবে? ফিক্সড একেবারে। অক্সিজেন বিক্রিয়া করবে X + Y/4 মোল, এত মোল অক্সিজেন বিক্রিয়া করে, বুঝছো? এক্স এর মান তো তুমি জানো, Y/4ও জানো, ওয়াই এর মানও জানো, তাহলে X + Y/4 বের করতে পারবা। এত মোল বিক্রিয়া করে তৈরি করবে কি? X মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে প্লাস Y/2 মোল পানি তৈরি করবে। Y/2 মোল কি তৈরি করবে বলো? পানি তৈরি করবে। এটা হচ্ছে ওই বিক্রিয়া, বুঝছো? সো আমি কিন্তু এখানে গুণে গুণে সমতাকরণ করছি, তুমি যদি এই ফর্মুলা দিয়ে সমতাকরণ করতা তাও এগুলা ডাল ভাত আকারে সমতাকরণ হয়ে যেত, ডাল ভাত আকারে সমতাকরণ হয়ে যেত। ওকে, আচ্ছা, সেরকম ভাবে চাইলে সমতাকরণ করা যায়। এই যে দেখো Al2O3 HCl LCl3 এটা সমতাকরণ করা হয়েছে এমনে এমনে। সমতাকরণের পরে আমরা কিন্তু চাইলে ইকুয়াল সাইন দিতে পারি সেখানে। ওকে, বুঝা গেছে আশা করি। আচ্ছা, এখনো সমতাকরণ করা হয়নি, পরে একেবারে ফরমেশন সমতা হয়েছে এটা। Al2O3 প্লাস 6 মোল আমাদের HCl ইকুয়ালস টু 2 মোল আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, তারপরে হচ্ছে 3 মোল আমাদের পানি। এই ক্লিয়ার। এরপরে যাব হচ্ছে আমরা মোল এবং রাসায়নিক সমীকরণ। এই যে আমি যে মোল করতেছি না, ভাই এর সামনেই বলতেছি না তোমাদেরকে যে ভাইয়া আমাদের এই এখানে কার সাথে কে কতটুকু বিক্রিয়া করতেছে। দেখো একটা রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের পরেই তুমি সেই বিক্রিয়ার স্টোইকিওমেট্রিটা গণনা করতে পারো। স্টোইকিওমেট্রি মানে হচ্ছে বিক্রিয়া অনুপাত, মানে কে কার সাথে কতটুকু বিক্রিয়া করছে সেটার অনুপাত। হ্যাঁ, তা আমি যদি তোমাকে এই জিনিসটা একটু বুঝাই, এটা খুব সহজ, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই, এটা খুবই সহজ একটা জিনিস। চলো আমি তোমাকে ক্যালকুলেশন করে একটু দেখালেই তুমি বুঝতে পারবা। ওকে,
চলো এই জিনিসটা হচ্ছে একটু দেখাই দিই তোমাকে। ফার্স্ট অফ অল চলো যদি এই জিনিসটা দেখাই, কোথায় ছিলাম রে আমরা, এখানে ছিলাম। ওকে, এই যে ধরো এই যে মাত্র এই যে বিক্রিয়াটা তুমি দেখলা, Al2O3 এর সাথে বিক্রিয়া করতেছে আমাদের কত 6 মোল হচ্ছে আমাদের HCl বিক্রিয়া করতেছে, দিয়ে তৈরি করছে আসলে কত, বিক্রিয়া সমতাকরণ করার পরে, কিন্তু সমতাকরণের পরেও চাইলে তুমি হচ্ছে যে এই দিতে পারো, অ্যারো চিহ্ন দিতে পারো, অ্যারো দিতে পারো, ইকুয়ালও দিতে পারো, তোমার ইচ্ছা। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে AlCl3, সো এখানে হচ্ছে 2 দিতে হবে, প্লাস হচ্ছে আমাদের 3 মোল পানি H2, এরকম ভাবে দিতে হবে, তাই কি না? হ্যাঁ। সো এই বিক্রিয়াটা থেকে বোঝায় যেটা, সেটা হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 6 মোল HCl বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং 3 মোল পানি তৈরি করে। এই বিক্রিয়া থেকে আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই এই বিক্রিয়াটাকে, তাহলে কি হচ্ছে, এই বিক্রিয়ায় বলতে পারি যে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনা কত 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। এই মোল সমীকরণ মানে এই মোলটা কই থেকে আসতেছে, এক্স্যাক্টলি সমতা করার পরে ওই অণুর সামনের যে সংখ্যা সেটাই হচ্ছে তার মোল সংখ্যা, বুঝছো? ওই অণুর সামনের যে সংখ্যা সেটাই হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে এটা কার সাথে বিক্রিয়া করবে, এই 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে মানে ট্রিপল সাইন দিয়ে ইকুয়ালস দিতে পারো তুমি, সেটা হচ্ছে 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং না দিয়ে তুমি হচ্ছে এখানেও আরেকটা ট্রিপল সাইন দিতে পারো, এবং হচ্ছে 3 মোল পানি তৈরি করে। এটা হচ্ছে এই বিক্রিয়ার স্টোইকিওমেট্রি, পানি তৈরি করে ডান। এই কথাটাই এইখানে হচ্ছে এরকম ভাবে বলা, আর কিছু না। দেখো কি বলে এখানে, সমতাকরণ করার পরে, কিন্তু আমি তো বললামই বিক্রিয়া ক্যালকুলেশন করতে গেলে মাস্ট বি সমতাকরণ করতে হবে। এখন এই 1 মোল সমান আমি কি বলতে পারি, এটার যে গ্রাম আণবিক ভর, অ্যালুমিনিয়াম হচ্ছে ধরো 27 গুণ 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, হ্যাঁ অতটুকু বিক্রিয়া করে এর যে গ্রাম আণবিক ভর সেটাকে 6 দ্বারা গুণ করে, এটা তো 1 মোল, তাই কিছু দ্বারা গুণ করি না, তো 6 মোল, তাহলে 6 দ্বারা 1 মোলের সাথে 6 মোল, তাহলে 1 মোলের ভর কত 36.5, 6 মোলের ভর কত 36.5 গুণিত 6, অত মোলের সাথে বিক্রিয়া করে এটার কত 3 মানে 2 মোল হচ্ছে AlCl3 তৈরি করে, আর 3 মোল কি পানি তৈরি করে, এরকম বলতে পারি। তো আমি এটাকে তার গ্রাম আণবিক ভর আকারে প্রকাশ করতে পারি। মোল সমান কিসে কিসে যাওয়া যায়, গ্রাম আণবিক ভরে যাওয়া যায়। তার মোল সমান যাওয়া যায় হচ্ছে তার, যদি আমরা গ্রাম আণবিক ভরে না যেয়ে যদি যেতে চাই অণু পরমাণু বা আয়নের সংখ্যা, সেখানে যাওয়া যায়। অণু পরমাণু বা আয়নের সংখ্যাতে না যেয়ে যদি আমরা চিন্তা করি যে আমরা গ্যাসীয় পদার্থ তার সেটা আয়তনে যাব, মানে ধরো এসটিপিতে তার আয়তন হচ্ছে 22.4 লিটার, সেখানে যাওয়া যায়। মানে প্রত্যেকটা কনসেপ্টের ভিতরেই তো তুমি যেতে পারো, অথবা তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি মোলারিটিতে যাব, তাও তো যাওয়া যায়। আলটিমেটলি মোল সংখ্যা থেকে যেখানে যেখানে তুমি যাইতে পারো সেখানে যেই তুমি আলটিমেটলি এই টোটাল মোলের বদলে সেই কথাগুলো লিখে এই সমীকরণটাকে প্রকাশ করতে পারবা, করা যায়। ওকে, এই কথাই এখন তোমাকে বাংলাতে এখানে বলা আছে। তুমি যদি দেখো তাহলে সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের সাথে নির্দিষ্ট পরিমাণের বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপন্ন করে। ওই নির্দিষ্ট পরিমাণটা কেমনে পারাও তুমি, অবশ্যই তোমাকে রাসায়নিক বিক্রিয়ক এবং উৎপাদ ঠিকভাবে লিখতে হবে, তারপরে সেটাকে প্রপার সমতা করতে হবে, অবশ্যই সমতা করতে হবে। সমতা না করলে কিন্তু এটা কখনোই হইল না, ঠিক আছে? ওকে, এখন যদি বলি রসায়নের যে শাখায় বিক্রিয়ার পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, মানে তুমি উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করতে পারো, আবার বিক্রিয়কের পরিমাণ থেকেও চাইলে উৎপাদের পরিমাণ হিসাব করতে পারো। ওইটাকে বলা হয় স্টোইকিওমেট্রি বা বিক্রিয়ার অনুপাত, এটার কথাই বলতেছি। এটাকে বলা হচ্ছে স্টোইকিওমেট্রি, ঠিক আছে? এই স্টোইকিওমেট্রিটার মানে হচ্ছে বিক্রিয়ার অনুপাত। আর রাসায়নিক সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তাই হচ্ছে স্টোইকিওমেট্রি। এই স্টোইকিওমেট্রিটা বুঝতে পারলে রাসায়নিক বিক্রিয়ার যাবতীয় গণনা করাটা খুবই সহজ, পুরাই ডাল ভাত, ঠিক আছে? আচ্ছা চলো দেখি। প্রথমে তো এই যে স্টোইকিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করবে, কতটুকু উৎপাদ তৈরি করবে। যেমন ম্যাগনেসিয়াম 2 মোল বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে, 1 মোল অক্সিজেনের সাথে দিয়ে বিক্রিয়া করতেছে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন তুমি বলতে পারো যে ভাই ও তো 2, তাহলে তো 2 মানে তো হচ্ছে 2 মোল। না রে গাধা, ভালো করে বুঝো, সমতাকরণ করার পরে তার সামনের যে সহগ, কোন একটা মৌলিক অণু হোক যৌগিক অণু হোক, তার সামনের যে সহগ, সেই সহগটাই হচ্ছে তার কি, তার মোল সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়াম এখানে থেকে 2 মোল, বাট অক্সিজেন এখানে কত মোল, 1 মোল। আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কত মোল, 2 মোল। আমি যদি এটা ভর আকারে এখন লিখতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে 2 গুণিত ম্যাগনেসিয়ামের ভর, এটা কত মোল, তাহলে আমরা বলবো হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম এমজি। তারপরে আমরা কত বলবো ভাইয়া বলো তো, 1 মোল কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তৈরি করে কি 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড এমজিও, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আচ্ছা, সো এই 2 মোল যে এমজি, 1 মোল অক্সিজেন এবং 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে, এটা যদি ভর আকারে লিখি বলো তো, ম্যাগনেসিয়ামের ভর কত 24, তাহলে 2 গুণিত হচ্ছে 24 এত গ্রাম,
এই বিক্রিয়া করতেছে কত অক্সিজেন, অক্সিজেন মানে এটা আমাদের ভর কত তার 32, O2 এর ভর 32, তৈরি করবে কত, এটা যদি তুমি ক্যালকুলেশন করো ম্যাগনেসিয়ামটা কত 24 প্লাস হচ্ছে অক্সিজেনটা হচ্ছে 16 গুণ হচ্ছে 2, এত গ্রাম তৈরি করবে। এই ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এই জিনিসটাই এখানে তৈরি করছে, এই জিনিসটারই কথা তোমাকে এখানে বলা আছে। যদি তুমি এটা অনুপরমাণু আয়নের সাথে নিয়ে যেতে চাও, ওকে, তো যেটার কথা বলছিলাম, এটা যদি তুমি গ্রামাণবিক ভরের চিন্তা করো তাহলে এই আকারে হবে, এত গ্রাম বিক্রিয়া করে। আমি যদি এটা অনুপরমাণুর হিসাবটা করতাম তাহলে বলো তো 1 মোল সমান কত, কয়টা আসলে কয়টা পরমাণু, এটা তো পরমাণু অবস্থায় আছে, তাহলে 1 মোল সমান হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক 6.02 × 10⁻23। অনেকে বলবা ভাই এটা তো 1 মোল না, এক্স্যাক্টলি আমি তো জানি 1 মোল না, তো এটা কত আসলে 2, তার মানে 2 গুণ এত মোল এতটির সাথে 1 মোল অক্সিজেন, মানে এটা কতগুলা অণু, অণু কতগুলা, অণু হবে হচ্ছে 6.02 × 10⁻23, এতটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কতটুকু ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইড মানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে বলো তো, 10⁻23 এতটি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। এমন না হিসাবটা, এমন কি না, এই যে এমন, বুঝা গেছে জিনিসগুলা? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটারই যদি আমি একটা উদাহরণ দেখি, যে স্টোইকোমেট্রি অনুযায়ী দেখো হ্যাঁ, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণু 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু এর সাথে বিক্রিয়া করে। যদি কত টি হিসাব করি তাহলে টি এর হিসাবটা হচ্ছে এরকম, যেরকমটা আমি দেখালাম। যদি তুমি গ্রামের হিসাব করো, গ্রামের হিসাবটাও করতে পারো। এগুলো যদি গ্যাসিয়াস পদার্থ হতো তাহলে তুমি আয়তনের হিসাবটাও করতে পারতা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এখন চলো আমরা হচ্ছে এরকম কিছু কাজ দেখি, কাজ দেখলেই তুমি এই জিনিসটাকে ভালো মতন বুঝতে পারবা। ওকে, রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণের নিচে প্রদত্ত এইসব হিসাব নিকাশকেই বিক্রিয়ার স্টোইকিওমিতি বলা হয়। এটাই, যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হয় তাহলে স্টোইকিওমেট্রির প্রমাণ অবস্থায় 1 মোল পদার্থের আয়তন হয় 22.4 লিটার, যেটার কথা আমি বলছি অলরেডি। আসো একটা উদাহরণ দেখি। এই উদাহরণে বলতেছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এই বিক্রিয়ার উত্তর করতে পারতে হলে ফার্স্ট অফ অল তোমাকে যেটা পারতে হবে, প্রথমত যেটা তোমাকে পারতেই হবে সেটা হচ্ছে, এটা ধরো আমরা উত্তর করব, উত্তর করতে পারতে হলে তোমাকে যে জিনিস পারতেই হবে, এটার বিক্রিয়াটা কমপ্লিট করতে পারতে হবে। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, অবশ্যই তোমাকে সমতাকৃত বিক্রিয়াটা পারতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড এমন, এটা 2, এটা হচ্ছে ভাই 2, ঠিক আছে। তো আমাকে বলতেছে এটা আমরা যদি স্টোইকোমেট্রি করলাম, এটা কত মোল আমাদের 2 মোল ম্যাগনেসিয়াম বলতে পারি আমরা, 1 মোল হচ্ছে আমাদের অক্সিজেন, 2 মোল কি ভাই আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড এমন। আমাকে এখানে বলছে 5 গ্রাম বিক্রিয়া করতেছে, কি বলতেছে এখানে দেখো, কত গ্রাম অক্সিজেনের সাথে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, 5 গ্রাম, এটা কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, কতটুকু তৈরি করবে এটা বলে নাই, ডিরেক্ট বলে দিছে কত গ্রামের সাথে বিক্রিয়া করে। আদর্শভাবে কতটুকু হয় বলো তো ভাইয়া, এই যে এখানে 2 মোল মানে 2 গুণিত 24, 2 গুণিত 24 গ্রাম, 2 গুণিত 24 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 32 গ্রামের সাথে। তাহলে আমরা বলতে পারি 2 গুণিত 24 বা 48 গ্রাম ম্যাগনেসিয়াম যদি তুমি ঐকিক নিয়মে করতে চাও, বিক্রিয়া করে কত 32 গ্রাম অক্সিজেনের সাথে। হ্যাঁ, তাহলে 1 গ্রাম কতজনের সাথে করবে, এবং আমাদের দরকার হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম বিক্রিয়া করবে 32 গুণ 5 বাই হচ্ছে আমাদের 2 গুণ 24 এমন। এই ক্যালকুলেশন যদি করি আমরা এখানে 16 পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 12, আরও যদি কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 4, এখানে পাবো হচ্ছে আমরা 6, সরি 3, 3 4 12। ওকে, সো তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে মেইনলি এটা যদি কেটে দিই তাহলে এখানে পাই 2, তার মানে 10/3, 5 দুগুণা 10, 10/3, 10/3 মানে হচ্ছে 3.33 গ্রাম। তাহলে কতটুকুর সাথে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। দেখো তো উত্তরটা সঠিক আছে, 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এই স্টোইকোমেট্রি ডান। এই স্টোইকোমেট্রিটা তুমি যদি মোল সংখ্যা দিয়ে লিখতে চাও তাও কিন্তু পারো। আমি মানে এইটার শেষে স্টোইকোমেট্রি নির্ণয় করার তোমাকে আর একটা উপায় একেবারে সুন্দর মতন দেখাই দিব। ওকে, তারপর এখানে দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। সব কিছু ঠিক আছে, এখন তোমাকে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম তৈরি হবে সেটা চাইছে। প্রয়োজনীয় অক্সিজেন তুমি জানো না এবং দরকারও নাই সেটা। ম্যাগনেসিয়াম বিক্রিয়া যদি কমপ্লিট করো, ধরো ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে, আমি একবারে লিখতেছি আর কি, দিয়ে ম্যাগনেসিয়াম 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড এরকম লিখলাম। তাহলে বলো এটা আমাদের কত ছিল, 2 গুণিত 24 এত গ্রামের সাথে এখানে লাগে হচ্ছে 32, তৈরি করে হচ্ছে কত আসলে 2 গুণিত 40 এমন। তা আমরা জানি যে 48 গ্রাম বিক্রিয়া করে তৈরি করে কত গ্রাম ভাই, 80 গ্রাম। এখানে বলতেছে 2 গ্রাম বিক্রিয়া করতেছে, তাহলে কত গ্রাম তৈরি করবে। চলো যদি করি তাহলে আমরা বলি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড হয় কত আসলে বলো তো ভাইয়া, 80 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত হবে, এবং আমাদের 2 গ্রাম বিক্রিয়া করলে সেটা কত হবে, 2 গুণিত হচ্ছে আমাদের 80 বাই হচ্ছে 48
এমন। তাহলে এটা কাটলে থাকে হচ্ছে ভাই 24, 24 আর 80 যদি কাটো তুমি তাহলে এখানে পাবা হচ্ছে ভাই 12, এখানে পাবা হচ্ছে 40, আবার যদি কাটো তাহলে এখানে পাবা হচ্ছে 6, এখানে পাও হচ্ছে আসলে 20, আবার যদি কাটো 3 পাও 10 পাও, তার মানে কত, এখানেও 3.33 গ্রাম, এখানেও 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ক্লিয়ার? শেষ। এই ঐকিক নিয়ম দিয়েই করে ফেলতে পারো। এটাই হচ্ছে তোমার সেই বিক্রিয়ার স্টোইকোমেট্রি বোঝা। তাহলে তুমি বলো, একটা বিক্রিয়ার স্টোইকোমেট্রি করার আগে অবশ্যই আমাকে বিক্রিয়াকে সমতাকরণ করতে হবে কিনা? মাস্ট, করতেই হবে। ওকে, তো এরপরে বলে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন লাগে? 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডই আমরা তৈরি করব, কত গ্রাম অক্সিজেন লাগে? এটাও সেম ওই বিক্রিয়া। ধরে নাও এম ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে আমাদের অক্সিজেন দিয়ে তৈরি করতেছে আমাদের কত, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি যদি খালি ভরগুলা লিখি তাহলে বলো 2 গুণিত 24, এখানে হচ্ছে ভাই 32, হ্যাঁ, আর এখানে তৈরি করতেছে কত, 2 গুণিত 40, এত। তো আমরা বলতে পারি 2 গুণিত 40 বা 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় কত থেকে, 32 গ্রাম অক্সিজেন থেকে, বা 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে লাগে আমার কত, 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম, 80 গ্রাম এমজিও তৈরিতে লাগে কত, 32 গ্রাম, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে লাগে 32 গ্রাম, কি 32 গ্রাম, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে লাগে 32 গ্রাম অক্সিজেন। একে করতে কত লাগবে, এবং আমাদের কত ছিল হচ্ছে আসলে 2 গুণিত 24, আমাদের চাইছে হচ্ছে কতটুকু তৈরি করবে, 10 গ্রাম, 10 গ্রাম তৈরি করবে, তার মানে হচ্ছে 10 গুণিত হচ্ছে ভাই 32 বাই হচ্ছে 80, তো এটা কাটলে থাকে হচ্ছে 8, 4, 4 8 32, তার মানে 4 গ্রাম, 4 গ্রাম লাগবে। দেখো তো 4 গ্রাম অক্সিজেন থেকে, বোঝা যাচ্ছে ভাইয়া? এই যে তোমার স্টোইকোমেট্রির কাজ দেখছো, একটা উদাহরণ দিয়ে সবগুলো তুমি বের করলা। এখন দেখো 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে? এই কোশ্চেনের যদি উত্তর করে হুট করে অণুতে চলে আসছে, সমস্যা নাই। ধরো আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করি, সেই বিক্রিয়াটা করতেছি। একবারে হচ্ছে আমি বিক্রিয়া সমতা করে দিলাম, হ্যাঁ, 2NH3, এই যে হচ্ছে এই বিক্রিয়া। বলো তো এটা কত মোল? 1 মোল। এটা কত মোল আমার? 3 মোল। এটা কত মোল অ্যামোনিয়া গ্যাস? 2 মোল। আচ্ছা, তাহলে 1 মোল বা কতটি, 6.0 × 10⁻23, এতটি থেকে অ্যামোনিয়া কতটি তৈরি হয়, কতটি অণু তৈরি হয়? 2 গুণিত, যেহেতু 2 মোল, এটা 2 গুণিত 6.02 × 10⁻23, একটা থেকে কত তৈরি হয়? এবং এখানে বলে দিছে কোশ্চেনে তোমার, দেখো ভাই 5টি অ্যামোনিয়া অণু থেকে, সরি 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি অ্যামোনিয়া অণু তৈরি হবে সেটা চাইছে, কয়টা অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি কি, যে আমরা লিখবো হচ্ছে 1 মোল বা 6.02 × 10⁻23, এতটি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া অণু হয় কতটি আসলে বলো তো? 2 গুণিত 6. কেন 2 গুণিত হচ্ছে, এই যে সমতাকরণে 6.02 × 10⁻23 এতটি। তাহলে একটা থেকে কয়টা তৈরি হবে, আর আমাদের 5টা থেকে কয়টা তৈরি হবে? তাহলে 2 গুণিত হচ্ছে আসলে 5 গুণিত আমাদের কত, 6.02 × 10⁻23 এতটি, বাই হচ্ছে আমরা কত বলবো ভাই, 6.02 × 10⁻23 এত। তো এটা কাটে আলটিমেটলি থাকে হচ্ছে 10টি। এই অণুর হিসাবে না এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে এখানে এটার সাথে দেখো, এটার সাথে এটার রেশিওটা কত, 2 না? তো ভরের হিসাব যেহেতু এখানে না, তাই একটা থেকে তৈরি হয় কয়টা, 2টা। এটাও তো আসলে অণুর হিসাবেই বোঝাচ্ছে, 2টা অণু তৈরি হয়। তাহলে আমাদের 5টা থেকে কয়টা তৈরি হবে, 10টাই তৈরি হয়েছে। দেখি উত্তরে আমার 10টা আছে কিনা, এই যে 10টি অ্যামোনিয়া অণু তৈরি হবে। যেহেতু 1 মোলে তাদের এই অণু এবং অ্যামোনিয়া অণুর পরিমাণটা সমান পরিমাণে আছে, তাই ওদের বিক্রিয়া অনুপাত দিয়ে ডিরেক্ট উত্তর করে ফেলা যায়। কিন্তু ভর তো আমার নাইট্রোজেন আর অ্যামোনিয়ার সমান না, তাই তুমি ভরের ক্যালকুলেশনটা এরকমভাবে করতে পারবে না। ভরের ক্যালকুলেশনে ঠিকই হচ্ছে সব কিছুই মেজারমেন্টে নিতে হবে। ওকে, এরপরে ধরো নিজে করো, অনেক কঠিন নিশ্চয়ই কিছু একটা দিবে, চলো আমরা করি। কি বলে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? ওকে, প্রথমে এই কাজটা যদি আমরা করি, পানি তৈরির যে বিক্রিয়া H2 + O2 দিয়ে আমাদের তৈরি হচ্ছে আসলে কত, H2O। এটা হচ্ছে ধরো বিক্রিয়াটা আমরা সমতাকরণ করতে চাইলে এখানে আমরা 2 দিয়ে দিব, এখানে আমরা আমরা 2 দিয়ে দিব, এবং এটার সামনে হচ্ছে আমরা 2 দিয়ে দিব। আমাকে বলছে আমাকে পানি তৈরি করতে হবে কত, 6 মোল। 6 মোল পানি, আমরা জানি যে 2 মোল পানি তৈরি করতে, দেখো 2 মোল পানিতে অক্সিজেন লাগতেছে আসলে কত, 1 মোল। 1 মোল অক্সিজেন লাগতেছে। তাহলে 1 মোল পানিতে অক্সিজেন লাগতেছে কত, আর আমাদের 6 মোল পানিতে অক্সিজেন লাগতেছে কত, 6 গুণিত 1 বাই হচ্ছে আমাদের 2, তার মানে আমরা বলতে পারি কত ভাই, 3 মোল। রাইট আনসার শেষ। মোলই চাইছে যেহেতু, তার মানে রাইট আনসার হচ্ছে 3 মোল। শেষ।
ওকে, পরেরটা কি বলে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে, এখানে বিক্রিয়ক ও উৎপাদ সকল গ্যাসীয় পদার্থ। এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিসে চলে আসছি আমরা। চলো এটার যদি কোয়েশ্চেনটার উত্তরটা করি, নাইট্রোজেন প্লাস 3H2 হাইড্রোজেন দিয়ে তৈরি হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া, 2 ইন্টু অ্যামোনিয়া, ধরে নাও এটা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে। প্রমাণ তাপমাত্রা ও চাপে বলে দিছে নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন দিয়ে কতগুলো আমরা অ্যামোনিয়া পাবো, সেটা আমাকে বের করতে হবে। খুবই সহজ, কি করব আমরা, তো আমরা জানি এটার 1 মোল, এ তো আসলে 1 মোল, 1 মোল মানে এর আয়তন কত এসটিপিতে, বা আমাদের যে প্রমাণ তাপমাত্রা ও চাপ যেটাকে আমরা বলতেছি এটাতে তার আয়তনটা কত, তার আয়তনটা হচ্ছে আসলে 22.4 লিটার। এর আয়তনটা কত, 3 ইন্টু হাইড্রোজেন, এটার আয়তন কত, 3 ইন্টু 22.4, এটা কত তৈরি হচ্ছে, 2 ইন্টু 22.4 তৈরি হচ্ছে, তাই কি না? তাই। তাহলে আমাকে বলছে যে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার আমরা অ্যামোনিয়া পাবো। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা ধরো আমাদের 22.4 লিটার, এটা হচ্ছে 3 গুণিত 22.4 লিটারের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে 2 গুণিত 22.4 লিটার তৈরি করবে, এমন। তাহলে আমরা বলবো যে জিনিসটা ঐকিক নিয়মের ক্ষেত্রে সেটা হচ্ছে, দেখো ভাই যে এরকম, সেটা হইলো, দেখো খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করব এটা হলো যে 2 গুণিত 22 আচ্ছা না 4 লিটার থেকে, তাহলে আমরা 22.4 থেকে অ্যামোনিয়া পাই, অ্যামোনিয়া হয় কত আসলে বলো তো, 2 গুণিত 22.4, 1 লিটার থেকে কত হবে, এবং আমাদের এখানে চাইছে 5 লিটার থেকে কত হবে, 5 গুণিত 2 গুণিত 22.4 বাই হচ্ছে আমাদের 2, 22.4, তাহলে এটা কাটে, তাহলে থাকে কত আমাদের 10 লিটার, শেষ। কত পাবা তুমি, 10 লিটার পাবা। 5 লিটার সরি 4 লিটার থেকে চাইছিল রে, 5 লিটার না, তাহলে 4 লিটার থেকে চাইলে এটা 4 লিটার হয়ে যাবে, তাহলে এটা 4 গুণিত 2, তার মানে এটা কত পাবা তুমি, 8 লিটার পাবা। এটা কত পাবা আসলে ভাই উত্তরে, 8 লিটার পাবা, ডান, 8 লিটার পাবা, এই তো। তাহলে কত পাচ্ছ, 8 লিটার, এটারই কথাই এখানে বলা হয়েছে। ক্লিয়ার? এই যেই বিক্রিয়ার কাজগুলো তুমি করলা, এই বিক্রিয়ার কাজগুলো যেরকমভাবে আমি বলে দিলাম ঐকিক নিয়ম দিয়ে সেরকমভাবেও করতে পারো। এখানে আরেকটা সিম্পল নিয়ম আছে, এই নিয়মটা আমি লিমিটিং বিক্রিয়কের ওখানে খুব ভালো মতন করে বলবো, বুঝাবো, পড়াবো। এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলো করতে মানে চুটকি দিয়ে করে ফেলতে পারবা এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলো। ওই নিয়মটা নিয়ে সাধারণত বোর্ডে হোক অথবা এসএসসি পরীক্ষাতেই হোক সাধারণত অঙ্ক করে না। কেন করে না? কারণ স্যারেরা ওই নিয়মটা ওরকমভাবে শেখান না, প্লাস হচ্ছে যে পছন্দও করেন না। এটা তুমি ভার্সিটি লাইফে বা বলো হচ্ছে যে এইচএসসি লাইফে, তারপরে অ্যাডমিশন ফেজে ওগুলোতে খুব বেশি পরিমাণে ইউজ করতে পারবা। আলটিমেটলি এই ঐকিক নিয়মেরই একটা ফর্মুলা যাকে বলে। তো এই ফর্মুলাটা আবার আরও সহজ, আমরা কষ্ট করে মোল সংখ্যা নির্ণয় করার যাবতীয় কাজ কাম করছি না ভাইয়া। তো ওই ফর্মুলাটা দেখো, আমি খালি তোমাকে ওই যে একটা ম্যাথ শেষে যেটা করলাম না, ওই ম্যাথটাকে আমি এই ফর্মুলাটা দিয়ে করে দেখাচ্ছি, তুমি এটা সবগুলো দিয়েই করে দেখাতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো যদি এরকম হয় যে আমাদের এ মোল এ বিক্রিয়া করতেছে প্লাস, আচ্ছা এগুলোকে আমরা একটু সরাইতো, ধরো এই ফর্মুলাটা দেখেই আমরা আমাদের এই লেকচারটা এখানে শেষ করব। এ মোল এ বিক্রিয়া করতেছে প্লাস আমাদের বি মোল বি বিক্রিয়া করতেছে, হ্যাঁ, দিয়ে যে জিনিসটা তৈরি করতেছে সেটা হচ্ছে যে আমরা বলবো হচ্ছে যে ডি মোল ডি তৈরি করতেছে প্লাস ই মোল ই দিও না তুমি, হচ্ছে যে ডি মোল ডি তৈরি করতেছে প্লাস হচ্ছে যে কিউ মোল কিউ তৈরি করতেছে, এমন ধরে নাও। এটা এই স্টোইকিওমেট্রিটাতে লেখা যায় যে আমরা লিখতে পারি এন অফ এ, এর যেটা মোল সংখ্যা ওটা বাই হচ্ছে তার সামনের সহগ, ইজ ইকুয়ালস টু এন অফ বি, বি এর যেটা মোল সংখ্যা বাই হচ্ছে তার সামনের সহগ, ইজ ইকুয়ালস টু এন অফ ডি, ডি এর যেটা মোল সংখ্যা বাই হচ্ছে তার সামনের সহগ, ডি এর ক্যাপিটাল ডিটা কই, এই যে স্মল ডি, ইজ ইকুয়ালস টু এন অফ কিউ, কিউ এর যেটা মোল সংখ্যা বাই হচ্ছে তার সামনের সহগ। এই যে নিয়ম দিয়ে, এই নিয়মটা দিয়ে চাইলে তুমি যে কোনো এই কোয়েশ্চেনগুলোর যে উত্তর কোনটা থেকে কত কি তৈরি হবে ঝটপট বের করে ফেলতে পারবা। মোল সংখ্যা বের করার জন্য তুমি কয়টা নিয়ম শিখছো এই চ্যাপ্টারে? আমি তো শিখাইছি কয়টা, মেলা কয়টা, তাই না? এন মোল সংখ্যা কেমনে বের করা যায়, ডাব্লিউ বাই এম, অর্থাৎ তুমি যদি কারো গিভেন ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করো মোল সংখ্যা পেয়ে যাবা, যদি তার অণু পরমাণু আয়নের সংখ্যাটাকে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করো মোল সংখ্যা পেয়ে যাবা, যদি তুমি তার আয়তনটা মানে এসটিপিতে যে আয়তনটা ভি অফ এসটিপিতে যে আয়তন সেটাকে যদি ওই 22.4 লিটার দ্বারা ভাগ করো কি পেয়ে যাবা, তার মোল সংখ্যা পেয়ে যাবা। আবার এস ইন্টু ভি করলেও তার মোল সংখ্যা পেয়ে যাও। এস আর ভিটা কি, এটা হচ্ছে ঘনমাত্রা আর ওটা হচ্ছে আমাদের লিটারে আয়তন, ডান। তো এই মোল সংখ্যার যে কোনোটা দিয়ে তুমি প্রথমে এই মোল সংখ্যা বসাবা, এ বি সি ডি যেটাই হোক না কেন আলটিমেটলি। এখন ধরো আমার যে বিক্রিয়াটা ছিল সেটা কি ছিল ভাই, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, এমন না, N2 প্লাস 3H2 দিয়ে তৈরি হচ্ছিল কি আমাদের 2 মোল অ্যামোনিয়া, তৈরি হচ্ছিল হচ্ছে আমাদের অ্যামোনিয়া,
2 মোল অ্যামোনিয়া, এমন তৈরি হচ্ছিল। তো এই বিক্রিয়াতে দেখো তো এই নাইট্রোজেনটা তো এখানকার ক্যাপিটালে, হাইড্রোজেনটা তো হচ্ছে এখানকার ক্যাপিটাল বি, এবং এখানে ধরো কিউ নাই, এখানে হচ্ছে ডিটা হচ্ছে অ্যামোনিয়া, সেম। তাহলে আমাদের এখানে বলেছিল যে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে আমরা কার কার সাথে তুলনা করব এখানে, এই যে 4 লিটার নাইট্রোজেন এর সাথে অ্যামোনিয়ার এই তুলনা আমরা করব, অ্যামোনিয়া কত লিটার পাওয়া যাবে সেটা। ধরো আমরা যদি এমন এখন লিখি মোল অফ নাইট্রোজেন বাই হচ্ছে কত লিখবো বলো তো 1, এই যে এই সমীকরণটা অনুযায়ী যদি লিখতে চাই, কারণ নাইট্রোজেনের সামনে সহগ কত 1, ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, মোল অফ আমরা হচ্ছে অ্যামোনিয়া, মোল অফ হচ্ছে অ্যামোনিয়া, এন অফ অ্যামোনিয়া বাই হচ্ছে কত লিখবো 2, এমন লিখতে পারি না, লিখতে পারি। এই মোল সংখ্যাগুলো আমরা এখানকার যে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এখন আমাকে দেখতে হবে যে আমাকে উত্তরে কোনটা চাইছে, আমরা সেই অনুযায়ী এখানকার সূত্রে অ্যাপ্লাই করব। উত্তরে যদি আমার অনুপরমাণু আয়নের সংখ্যা চাইতো তাহলে এটা ব্যবহার করতাম, যদি আমাদের ভর চাইতো যে কত গ্রাম তাহলে আমরা W/M ব্যবহার করতাম, যদি আমাদের আয়তন চাইতো যেটা আসলেই চাইছে তাহলে V অফ STP বাই হচ্ছে 22.4 সেটা ব্যবহার করব। ওকে, ঠিক একই রকমভাবে আমাকে গিভেন যেটা নাইট্রোজেনের যেটা দেওয়া আছে, এখানে বলা আছে না, দেখো তো নাইট্রোজেন কত 4 লিটার নাইট্রোজেন থেকে, তাহলে সেখানেও এই যে এখানে যে মোল সংখ্যাটা আমরা লিখবো নাইট্রোজেনের, সেটাও তো আমাকে এই VSTP বাই 22.4 সেটাই তো লিখতে হবে, লিখতে হবে না? যদি তাই লিখি চলো তো দেখি কিভাবে লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি, V অফ STP, নাইট্রোজেন কত আসলে 4, আচ্ছা আমি আগে এমনিই লিখে দেখাই। ধরো V অফ STPতে নাইট্রোজেন বাই হচ্ছে 22.4 বাই হচ্ছে আসলে কত 1, ইজ ইকুয়ালস টু এখানে কত লিখবা, V অফ STP, এই STPটা তুমি বের করবা, এটাকে V ড্যাশ দিয়ে দিলাম যেটা তুমি বের করবা, বাই হচ্ছে 22.4, কারণ কি ওই যে সূত্র মোল সংখ্যা বের করার সূত্র, অ্যামোনিয়ারটাও তো আমি এমনি বের করতে পারি, ভাগ হচ্ছে কত আছে 2 আছে এমন। এখন এই ক্যালকুলেশনটা যদি আমাদেরকে করতে হয়, চলো করে ফেলি, তাহলে আমরা বলতে পারি কত অ্যামোনিয়ার নাইট্রোজেনের V অফ STPর মানটা কোশ্চেনে কত দেওয়া 4, তাহলে 4 বাই 22.4, নিচে যেহেতু 1 আছে ওটাকে আর রাখলাম না, ইজ ইকুয়ালস টু এটাকে কত লিখতে পারো, V ড্যাশ অফ STP যেটাই হচ্ছে অ্যামোনিয়ার যে আয়তন সেটা, এটা হচ্ছে 22.4 গুণিত হচ্ছে আমাদের 2 এমন। তো এই 22.4 এই 22.4 কেটে যায়, তাহলে আমাদের V অফ STP ড্যাশের যে মানটা আমরা পাই এখানে আসলে কত, এই যে 2 গুণিত 4 মানে কত ভাই 8 লিটার, অ্যান্সার শেষ। তুমি যে ঐকিক নিয়মে এত ঘটনা ঘটিয়ে টটিয়ে যে উত্তরটা বের করছো সেটাও কত বের করছো 8 লিটার, উত্তর শেষ। বুঝছো, এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে স্টোইকোমেট্রির সমীকরণ। এটাই হচ্ছে তোমার বিক্রিয়া অনুপাত, বা এই যে আমরা বলতেছি না যে তোমাকে আসলে স্টোইকোমেট্রি পড়তে হবে, বিক্রিয়া অনুপাত বা স্টোইকোমিতি, বিক্রিয়া অনুপাত বা যেটাকে বলা হয় আসলে স্টোইকোমিতি। স্টোইকিওমেট্রি, কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারা গেছে। সো আমরা পার্টটা এখানেই শেষ করব, এরপরে আমরা পড়বো হচ্ছে ভাইয়া লিমিটিং বিক্রিয়ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের একটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। সো এটা আমরা পড়বো হচ্ছে আমাদের পার্ট 4-এর মধ্যে, তাহলে এটা আমাদের লাস্ট পার্ট হয়ে যাবে। পার্ট 4 দ্য মানে একেবারে লাস্ট পার্ট আর কি, দ্য লাস্ট ড্যান্স যাই বলো, ভেনম দ্য লাস্ট ড্যান্সের মতন। সো টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকো, যারা শেষ পর্যন্ত ক্লাস কমপ্লিট করলা। আশা করি বুঝতে পারা গেছে বিক্রিয়া কীভাবে আমরা সমতাকরণ করব, বিক্রিয়া কীভাবে আমরা লিখবো, রাসায়নিক বিক্রিয়া কখন সমান লিখবো, কখন হচ্ছে তীর চিহ্ন দিব, তারপরে বিক্রিয়ার অনুপাত, স্টোইকোমেট্রি, এই সকল ইন ডিটেলসে ক্লাসের আলোচনা হইলো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দেখা হবে হচ্ছে আবার পার্ট 4-এর মধ্যে। টিল দেন সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।